হে হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আমি অনেক সরি, আমি ড্রামাটা দিতে অনেকটা লেট করে ফেলেছি। যারা যারা ড্রামাটা প্রথমের দিক থেকে দেখেছো তারা 43 মিনিট পর থেকে দেখো। যদি তোমরা পুনরায় প্রথম থেকে দেখো তাহলে তো আমার অনেক উপকার হবে। আর যারা যারা নতুন এসেছো তারা তো প্রথম থেকেই দেখবা। ড্রামার গল্পটা এত সুন্দর যে প্রথমে তোমার হাসতে হাসতে লুঙ্গি খোলা যাবে, পর যত তুমি ড্রামার গভীরে ঢুকবা তত বেশি এত সুন্দর সুন্দর থ্রিলার সিন দেখে তোমার মাথা ঘুরে যাবে। পার্সোনালি ড্রামার কনসেপ্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো চলো ডিয়ার, আমরা আমাদের ড্রামাটা শুরু করি। ড্রামার শুরুতে আমরা আমাদের ফিমেল লিডকে ছুটতে দেখি। তার নাম শিয়া। আসলে সে খবর পেয়েছে তার মা অ্যাক্সিডেন্ট করেছে। এরপর সে ঘটনাস্থলে পৌঁছায় আর দেখে পানির তল থেকে ওই কারটির উদ্ধার অভিযান চলছে। সে তার মায়ের কাছে ছুটে যায় এবং অজরে কান্না করতে থাকে আর মাকে চোখ মেলতে বলে। তখন তার পাশের লোকটি বলে, আমি তোমার মাকে বাঁচানোর বহু ট্রাই করেছি, তবে সরি আমি পারিনি। শিয়া প্রচুর কান্না করতে থাকে কারণ তার মা আর এই পৃথিবীতে নেই। এরপর আমরা কিছুদিন পরের সিন দেখি। শিয়ার মা ছাড়া তার এই দুনিয়াতে আর কেউই ছিল না, তাই সে তার আন্টির বাসায় থাকতে চলে যায়। শিয়ার আন্টি শিয়ার দাদাকে বলে শিয়া এসেছে, তবে শিয়ার দাদা তার দিকে তাকায়ও না, পুরা ইগনোর করে দেয়। পরে শিয়া স্কুলে যাওয়ার জন্য রেডি হয়। আন্টি শিয়ার দাদাকে বলে শিয়াকে স্কুলে পৌঁছে দিয়ে আসতে, তবে তার দাদা কোনো কথাই বলে না। তাই আন্টি শিয়াকে বলে, তোমার মায়ের বান্ধবীর মেয়ে তোমার স্কুলে পড়ে, তুমি তার সাথে যাওয়া আসা করবা। এরপর শিয়া স্কুলে যায় এবং তার মায়ের বান্ধবীর মেয়ে জিয়ার সাথে তার দেখা হয়। জিয়া বলে, আজ থেকে তুমি আমার দায়িত্বে, এই এলাকার সবাই আমার নামে কাঁপে এবং তুমি কোনো চিন্তা করো না। এখান থেকে কাহিনী শিফট হয় পুরা 10 বছর পর। শিয়া এখন গ্রাজুয়েট কমপ্লিট করে নিয়েছে এবং সে তার আন্টির সাথে পশু হসপিটাল চালাচ্ছে। এখানে আমরা শিয়ার সাথে শিয়ার ওই স্কুল লাইফের বান্ধবী জিয়াকেও দেখি। এরপর আন্টি শিয়াকে তাদের হসপিটালের কিছু পোস্টার লাগাতে দেয়। শিয়া পোস্টারগুলো লাগাচ্ছিল, তখন একটা দাদু এসে বলে, আমার একটা কুত্তা আছে, কিছুদিন ধরে খাচ্ছে না, চলো তো আমার সাথে দেখে এসো তার কি হয়েছে। শিয়া বলে, এখন তো আমার কাছে কোনো মেডিসিন নেই, আপনি কালকে কুকুরটাকে হসপিটালে নিয়ে আসেন। এরপর আমরা আমাদের হিরোকে দেখি, তার নাম শ্যান এবং সে এই শহরে নতুন এসেছে কারণ সে পুলিশে জব করে এবং এখানেই তার পোস্টিং হয়েছে। একটু পর সে পুলিশ অফিসে পৌঁছায়, তখন দেখে সমস্ত অফিসের পুলিশ ছোটাছুটি শুরু করে দিয়েছে। শ্যান একজনের কাছে কারণ জিজ্ঞাসা করলে বলে, তাড়াতাড়ি চলো, বড় একটা ক্রাইম হয়ে গিয়েছে। বহু পুলিশ অফিসার এক জায়গায় হয়ে যায় এবং সবাই স্টিক উঠায় নেয় কারণ এই রাস্তা দিয়েই ওই অপরাধীটা আসবে। একটু পরে দেখি আমাদের হিরোইন একটা পাগলা গরুর উপরে উঠে বুলেট ট্রেনের গতিতে এদিকে আসছে আর চিল্লিয়ে সবাইকে সাইড হতে বলছে। পুলিশ অফিসার সবাইকে বলে গরুটাকে আটকাতে, তবে গরুটার উপরে বসে আমাদের পশু ডক্টর হিরোইন সিগন্যাল ভেঙে এখান থেকে চলে যায়। তাই অফিসার বলে, আমরা অপরাধীকে ধরতে ব্যর্থ হয়েছি, আমাদের মিশন সাকসেসফুল হয়নি। শ্যান বলে, এটাই ক্রাইম ছিল তাহলে? অফিসার বলে, এর থেকে বড় ক্রাইম আর কি হতে পারে? এই গরুটা একজনকে গুতা মেরে ভাগছে এবং আমরা সবাই গরুটাকে আটকাতে এসেছিলাম, তবে আমাদের মিশনটা সাকসেস হলো না। শ্যান তো এগুলো শুনে অবাক হয়ে যায়। এরপর সে দেখে গরুটা ছুটতে ছুটতে এখানে হাগু করে দিয়ে গিয়েছে এবং তার পা ওই হাগুর উপরেই। এটা দেখে সে চিল্লিয়ে ওঠে, ওয়েল ডিয়ার। এরপর শ্যান তার বন্ধুকে বলে, আমার এখানে থাকার ব্যবস্থা করে দে, এখানে আমাকে 1 মাসের জন্য পোস্টিং দিয়েছে সমস্ত ক্রাইম ঠিক করার জন্য। তার বন্ধু ফাংও পুলিশে জব করে। ফাং বলে, এখানে কোনো ক্রাইমই হয় না। শ্যান বলে, মানুষ যেখানে আছে সেখানে তো ক্রাইম অবশ্যই হবে। এরপর ফাং শ্যানকে তার বোনের কাছে নিয়ে যায় বাসা ঠিক করে দেওয়ার জন্য। আসলে ফাংয়ের বোন হলো জিয়া। ফাং বলে, আমার বন্ধু 1 মাসের জন্য বাসা ভাড়া নেবে। এটা শুনে জিয়া তার ভাইকে কষে একটা থাপ্পড় মারে আর বলে, আমি তোকে বলেছিলাম এখানে ভাড়ার জন্য ওইসব লোকদের নিয়ে আসবি যারা অনেক মাস থাকার জন্য আসে। এবং পরে জিয়া শ্যানকে তার রিং দেখিয়ে বলে, আমার সাথে লাইন মারার একটু চেষ্টা করো না কারণ আমার অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে। শ্যান মনে মনে বলে, তোমার সাথে প্রেম করে আমি আমার জীবন শেষ করে দিতে চাই না। জিয়া যখন এখান থেকে চলে যায় তখন জিয়ার ভাই ফাং বলে, বন্ধু আমি পুলিশের জব কেন করি জানিস? কারণ আমি আমার বোনকে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে রাখতে চাই, আমার বোন আমাকে জন্মের মারে। শ্যান বলে, কান্দিস না, ভালো হয়ে গেলে ঠিক হয়ে যাবে। ওদিকে আমরা আমাদের হিরোইন শিয়াকে তার আন্টির সাথে দেখি। সে ওই পাগলা গরুটাকে কন্ট্রোল করতে গিয়ে তার কোমর ব্যাকা হয়ে গিয়েছে। এজন্য আন্টিকে বলে, আজ থেকে আমি আর গরুর চিকিৎসা করব না। তখনই বাইরে একটা লোক আসে এবং আন্টিকে বলে, আমার গরুটা প্রেগনেন্ট, কিছুদিন ধরে খাচ্ছে না, চলেন তো আমার বাসায়। আন্টি বলে, আমি শিয়াকে পাঠিয়ে দিচ্ছি। শিয়া তো এসব শুনে টেবিলের তলে পলাইছিল, তবে আন্টি জোর করে তাকে পাঠিয়ে দেয়। শিয়া লোকটির সাথে লোকটির বাড়ি যায় এবং গরুকে বলে, তুমি একটুও ভয় পেও না, আমি কোনো ব্যথা দিব না।
তবে আসলে কিন্তু গরু ভয় পাচ্ছিল না, ভয় তো পাচ্ছিল আমাদের হিরোইন শিয়া। পরে গরুর বাছুর ঠিক আছে কিনা এটা চেক আপ করার জন্য সে ভয়ে ভয়ে গরুর পিছনে হাত রাখে। তখনই সমস্ত আকাশ আলোকিত হয়ে যায় এবং আকাশ থেকে কিছু একটা গরুর ওই জায়গায় পড়ে যে জায়গায় শিয়া হাত রেখেছিল। হয়তো গরুতে লাথি মেরে শিয়াকে উপরে পৌঁছে দিয়েছে। পরে সিনে দেখি শিয়া তার রুম থেকে বের হয়। আন্টি ছুটে এসে বলে, তোমার জ্ঞান ফিরেছে? শিয়া বলে, কেন, আমার কি হয়েছিল? আন্টি বলে, তুমি যখন গরু চেক আপ করতে গিয়েছিলে তখন গরু তোমাকে এক লাথি মেরে অজ্ঞান করে দিয়েছিল। আজ 3 দিন পর তোমার জ্ঞান ফিরলো। এগুলো শুনে শিয়া তো ইমোশনাল অ্যাটাক করে। একটু পর শিয়া তার বিড়ালটা ধরে। যখন সে বিড়ালটার পিছনে হাত দেয় তখন সে তার অতীত দেখতে পায় এবং এটা দেখে সে ঘাবড়ে যায়। এরপর সে তার কুকুরটা ধরে এবং সেম ভাবে যখন সে কুকুরটার পিছনে হাত দেয় তখন সে ওই কুকুরটার অতীত দেখতে পায়। পরে তার আন্টি তার হাতে একটা মাছ দেয় ফ্রিজে রাখার জন্য। মাছের পিছনে হাত লাগতেই সে ওই মাছটার অতীত দেখতে পায় যে মাছটাকে কে ধরেছিল। সে বুঝতে পারে না এগুলো তার সাথে কি ঘটতেছে। সে ঘাবড়ে যায় এবং সে ডক্টরের কাছে যাচ্ছিল এসব কি হচ্ছে তা জানার জন্য। পথে সে একটা লোককে মরার মতো দেখে তাকে স্পর্শ করে এবং দেখে লোকটির বউ একটু আগে তাকে প্রচুর পিটিয়েছে। সে আর লোকটির চশমা খুলে দেখে সত্যি লোকটির বউ তাকে পিটিয়ে লাল করে দিয়েছে। এরপর সে ডক্টরের কাছে যায় এবং ডক্টরকে সমস্ত ঘটনা খুলে বলে, তবে ডক্টর এগুলো বিশ্বাসই করে না। ডক্টর বলে, তোমার ভালো কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। সে আর ডক্টরের কথা শুনে না। সে এখান থেকে সোজা তার বান্ধবী জিয়ার কাছে চলে যায় এবং অনেক বেশি ড্রিঙ্কস করে ড্রাঙ্ক হয়ে বলে, তুই জানিস কোনো আত্মা আমার ঘাড়ে চেপে বসেছে। জিয়া বলে, তাহলে তোর উচিত ভালো কোনো একটা তান্ত্রিকের কাছে যাওয়া। সে তার বান্ধবীর কথা মতো এই শহরের নামকরা তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক তাকে দেখে বলে, তোমার তো সর্বনাশ হয়ে গিয়েছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে তোমার এত টাকা দিতে হবে এবং এত বড় একটা অনুষ্ঠান করতে হবে। জিয়া তান্ত্রিকের কথা মেনে নেয় এবং সমস্ত কিছু করার জন্য রেডি হয়ে যায়। শিয়া বাসায় চলে যাওয়ার পর তান্ত্রিকের কাছে তার ছেলের কল আসে এবং বলে, আমার অনেক টাকা লাগবে, আমি কেপআপ ক্লাবে জয়েন হব। তান্ত্রিক বলে, চিন্তা করিস না, কালকে পেয়ে যাবি, একটা মুরগি পটিয়েছি। পরের দিন শিয়া তান্ত্রিকের কাছে আসে এবং তান্ত্রিকের কথা মতো সবকিছু করে আর বলে, আমি ছোট থাকতে আমার বাবা মারা গিয়েছিল, একটু বড় হলে আমার মাও মারা গিয়েছিল। এরপর আমি আমার আন্টির বাসায় থাকি, তবে আমার দাদা আমাকে একটুও পছন্দ করে না। আমি আমার দাদার অস্তিত্ব নষ্ট করব না, এজন্য দাদার মতো পশু ডক্টর হয়েছি। এরপরও আমার দাদা আমার সাথে কখনো কথা বলেনি। এই কথাগুলো শুনে তান্ত্রিক তো ইমোশনাল হয়ে কান্না করে দেয়। এরপর তান্ত্রিক বলে, আমি সমস্ত মন্ত্র পড়ে দিয়েছি, তোমার এবারে এই শরীর উপর দিয়ে হাঁটতে হবে, তাহলে তোমার সমস্ত কিছু পবিত্র হয়ে যাবে। তুমি ভয় পেও না, তোমার পা কাটবে না। সে বুদ্ধি করে বলে, কিভাবে হাঁটতে হবে আমাকে একটু দেখায় দেন। তান্ত্রিক তখন মানা করতে পারে না, সে পা রাখতে তার পাটা কেটে যায়। শিয়া তখন বুঝে যায় এটা আসল তান্ত্রিক না, এটা ভণ্ড, এজন্য সে টাকা ফিরিয়ে দিতে বলে। লোকটি তখন বলে, আমি ওই টাকা আমার ছেলেকে দিয়ে দিয়েছি। সে আর কি করবে, সে বাসায় চলে যায় এবং তার ফোন নিয়ে ওই ব্যাপারে গুগলে সার্চ করে। পরে সে জানতে পারে এটা একটা পাওয়ার, এটার দ্বারা পাস্টে কি ঘটেছে এটা দেখতে পাওয়া যায়। শিয়া তখন মনে মনে বলে, তাহলে কি আমি মানুষের পাশে হাত দিয়েও মানুষের ভবিষ্যৎ দেখতে পাবো? এটা টেস্ট করার জন্য সে বাসে গিয়ে ওঠে, তবে কারোর পাশে হাত দিতে সে সাহস পাচ্ছিল না। যাই তাই করে সাহস করে সে একজনের পাশে হাত মেরে দেয়। তবে এটা আমাদের হিরো ছিল। আমাদের হিরো তাকে পকেটমার মনে করে অ্যারেস্ট করে সোজা পুলিশ স্টেশনে নিয়ে আসে। এরপর আমাদের হিরো শ্যান আমাদের হিরোইন শিয়াকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আর বলে, তুমি একটা পকেটমার। শিয়া বলে, কোনো প্রমাণ আছে যে আমি পকেট মারছি? শ্যান তখন তার পাশায় হাত দেওয়া ভিডিও ফুটেজটা দেখায়। শিয়া আর বলে না কি জন্য সে পাশায় হাত দিয়েছিল। শ্যান তাকে প্রথমবার ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। এরপর সে হসপিটালে এসে দেখে ওই বুড়া লোকটা তার কুকুরটাকে নিয়ে এসেছে। শিয়া কুকুরটার পিছনে হাত রাখলে সব অতীত দেখতে পায়। তাই সে বুড়া লোকটিকে বলে, আসলে কুকুরটা আপনার জন্য চিন্তা করে, আপনি বুড়া হয়ে যাচ্ছেন, কুকুরটার আগেই আপনি মারা যান কিনা এই চিন্তা করে সে খাওয়া ছেড়ে দিয়েছে। তখন বুড়া লোকটি কুকুরটিকে বলে, আমাকে নিয়ে তুমি চিন্তা করছো কেন? আমি তো বুড়া হয়ে গিয়েছি আর তুমিও তো বুড়া হয়ে গিয়েছো, চিন্তা করো না, আমরা মারা যাওয়ার পর আমাদের পুনরায় দেখা হবে। এটা শুনে কুকুরটি খাওয়া শুরু করে আর এটা দেখে শিয়া এবং বুড়া লোকটি অনেক খুশি হয়ে যায়। একটু পর শিয়া দেখে তার বাসার সামনে ওই পুলিশটা মানে আমাদের হিরো। তখন ফাং বলে, সে আমার বন্ধু এবং সে আজ থেকে এখানেই থাকবে। শ্যান শিয়াকে বলে, আমি সবসময় তোমার উপরে নজর রাখবো কারণ তুমি পকেট মার। ওই সময় শ্যান সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিল। শিয়া ছুটে গিয়ে শ্যানকে ধরে ফেলে, তবে তার পাছায় হাত দিয়ে ধরছিল। পাছায় হাত দিয়ে ধরার কারণে সে শ্যানের পাস্ট দেখতে পায়। দেখে শ্যান অপরাধীদের ধরে কিভাবে ধুলাই করে।
বর্তমানে শ্যান যখন দেখে শিয়া তার পাছা ধরে রেখেছে তখন সে শিয়াকে ধাক্কা মেরে ফেলে দেয়। পরে শিয়া যাই তাই করে কোমরে হাত দিয়ে উঠে দাঁড়ায়। তখন ওখানে তার বান্ধবী জিয়া আসে আর বলে তুই এখানে কি করছিস। তখন শিয়া তার বান্ধবীর পিছনে হাত দেয় ভবিষ্যৎ দেখার জন্য। তার বান্ধবী তাকে সরিয়ে দিয়ে বলে তুই এসব কি শুরু করছিস। এরপর থেকে শিয়ার হসপিটালে প্রচন্ড ভিড় হতে থাকে। সবাই গরু ছাগল কুত্তা বিলাই নিয়ে হসপিটালে সিরিয়াল লাগিয়ে দেয়, কারণ শিয়া পিছনে হাত দিয়ে কি রোগ হয়েছে এটার পাস্ট দেখে চিকিৎসা দেয় আর ওটা 100% কাজ করে। পরের দিন শিয়ার হসপিটালে একটা হ্যান্ডসাম ছেলে বিড়াল চেক আপের জন্য আসে। শিয়া ছেলেটাকে প্রথম নজরে দেখে তাকে ভালোবেসে ফেলে। ছেলেটা বলে আমি এই বিড়ালটা রাস্তায় ফেলানো পেয়েছি, দেখো তো এটার কোনো রোগ আছে কিনা। শিয়া ছেলেটার উপর এতটাই মগ্ন হয়ে যায় যে সে বিড়ালটিকে চেক আপ না করে ছেলেটিকে চেক আপ করতে থাকে। পরে যখন সে বুঝতে পারে তখন ছেলেটাকে সরি বলে বিড়ালটিকে দেখে এবং বলে এই বিড়ালটি সম্পূর্ণ সুস্থ আছে। এরপর যখন ছেলেটি চলে যাচ্ছিল তখন শিয়া বলে তুমি কোথায় থাকো। ছেলেটি বলে এই তো সামনেই আমি একটা স্টোরে কাজ করি। ওদিকে আমাদের পুলিশ হিরো একটা মাছের আউটে যায়, কারণ সে খবর পেয়েছে এখান থেকে মাছের পেটের ভিতর ড্রাগ সাপ্লাই হয়। তবে সে ওখানে গিয়ে গালে দিয়ে ওটা চেক করে দেখে ওটা ড্রাগ না বরং মাছের খাবার। রাত্রের সিন দেখে শ্যান এবং পুলিশ অফিসার আর কিছু লোক ডিনার করছিল। তখন শ্যান বলে স্যার আপনি এখনো বিয়ে করেননি কেন। তখন একজন বলে স্যার একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসত, তবে ওই মেয়েটির জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দিয়েছিল, তার জন্য স্যার আর কখনোই বিয়ে করেনি। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি আসলে পুলিশ অফিসার শিয়ার আন্টিকে ভালোবাসত। বিয়ের দিন শিয়ার আন্টি ওই পুলিশ অফিসারের ভিডিও দেখে প্রচুর কান্না করছিল, তবে তার কিছু করার ছিল না। তবে বর্তমানে শিয়ার যে আন্টি আছে ওই আন্টির জামাই মারা গিয়েছে, এই জন্য হয়তো ড্রামার শেষের দিকে আবারও দুজনের মিল হতে পারে। ওদিকে শিয়ার আন্টিকে একসাথে দেখি, তখন ওই লোকটি ওখানে আসে যার গরু প্রেগনেন্ট ছিল এবং শিয়াকে বলে তুমি আমার সাথে আমার বাসায় একটু চলো তো, আমার গরুটা আবারও খাওয়া ছেড়ে দিয়েছে। শিয়া লোকটির সাথে লোকটির বাসায় চলে যায় গরুটাকে চিকিৎসা করার জন্য। তখন শিয়া লক্ষ্য করে ওই লোকটির মাথায় চুল নেই। সে অবাক হয়ে বলে আপনার মাথায় তো 10 দিন আগেও চুল ছিল, আপনার কি হয়েছে। লোকটি তখন বলে যেদিন তুমি আমার গরু চেক আপ করতে এসেছিলে তখন মনে আছে আকাশ থেকে কোনো একটা আলো এসে পড়ছিল, তখন তো আমি গরুর পা ধরেছিলাম। ওই পাওয়ারটি পড়ার পর আমি কারোর পায়ে হাত দিলে তার অতীত দেখতে পাই। শিয়া বলে এরা তো আমার সাথেও ঘটেছে, আমি ওই দিন গরুর পিছন ধরে রাখছিলাম, এই জন্য আমি কারোর পিছনে হাত দিলে তার অতীত দেখতে পাই। লোকটি বলে আমি পাওয়ারটি পাওয়ার পর বহু মানুষের হেল্প করেছি, বহু মানুষের অতীত দেখেছি, আর এটার ইফেক্টের কারণে আমার চুল ঝরে গিয়েছে। শিয়া তো এটা শুনে তার চুল নিয়ে প্রচন্ড টেনশনে পড়ে যায়। এরপর সে বাসায় গিয়ে হসপিটাল বন্ধ করে দেওয়ার ডিসাইড করে, তবে আন্টি একটু রাজি ছিল না। পরের দিন আন্টি শিয়াকে খাবারের লোভ দেখিয়ে খাবার খাওয়াতে নিয়ে যায় এবং কিছু মাছের ফার্মের লোকদের কাছে শিয়াকে দিয়ে অনেকগুলো টাকা নিয়ে নেয়, মানে শিয়াকে বিক্রি করে দেয়। আন্টি বলে তুই ওখানে থেকে অনেক মজার মজার খাবার খাইতে পারবি, এখানে থেকে ভালো থাকবি, শুধু ওখানে মাছ চেক আপ করতে হবে। শিয়া তো যেতে চায় না, এরপরও ওই লোকগুলো শিয়াকে এখান থেকে নিয়ে যায় এবং ওখানে নিয়ে তাকে মজার মজার খাবার দেয়। সে মজা করে ওগুলো খাইতে থাকে। তখনই সে ওখানে একটা ছেলেকে দেখে চিনতে পারে, বলে তুমি তো আমাদের স্কুলে পড়তে, তোমার নাম হুক, আমার মনে আছে। এরপর তারা দুজন একসাথে বসে খাবার খায়। একটু পর তাদেরকে মাছের ফার্মে নিয়ে যায় এবং মেডিসিন দিতে বলে। শিয়া হুককে বলে মাছের পাছা কোথায় থাকে। আসলে শিয়া মাছের পাছায় টাচ করতে চায় না, কারণ টাচ করলে যে পাস্ট দেখতে পারে এবং এটার কারণে তার চুলও পড়ে যেতে পারে। হুক তাকে দেখিয়ে দেয় মাছের পাছা কোথায় থাকে। এভাবে কিছুদিন পার হয়ে যায়। শিয়ার এখানে একটুও মন বসে না, একই খাবার তাকে প্রত্যেক দিন খাইতে দেয়। তাকে এখানে একটা গন্ডির ভিতরে থাকতে হয়, তাকে এখান থেকে বাইরে যেতে দেয় না। এক কথায় সে এখান থেকে চলে যেতে চায়, তবে এখান থেকে বের হতে দেয় না। এরপর আমাদের হিরো শ্যান ইনফর্ম পায় এই মাছের ফার্ম থেকে ড্রাগের ডিল চলছে, তাই সে তার বন্ধুকে নিয়ে রাত্রে চুপি চুপি ইনভেস্টিগেশন করতে যায়। যে দেখে এই ফার্মের মালিক ড্রাগের মতো কিছু একটা নিয়ে বসে আছে। শ্যানের বন্ধু বলে চলো অ্যাটাক করে দিই। শ্যান বলে না, এখন না, পুরা টিম নিয়ে এসে চারিদিক থেকে ঘিরে নিতে হবে। যে কথা সেই কাজ। অল্প সময়ের ভিতর সমস্ত পুলিশ এসে চারিদিক থেকে ঘিরে নেয় এবং এক এক করে সবাইকে ধরে ফেলে। শ্যান ভিতরে শিয়াকে পায়। শিয়ার হাতে একটা ইনজেকশন আর চোখ লাল দেখে মনে করে শিয়ার ড্রাগ নিচ্ছে, এই জন্য তাকে ধরে নিচে ফেলে দেয়। এরপর সবাইকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। শ্যান ওই মাছের ফার্মের মালিককে বলে এখানে তোমরা ড্রাগের ডিল করছো, আমি তোমার হাতে ড্রাগ দেখেছিলাম। মাছের ফার্মের মালিক বলে আমরা কোনো ড্রাগের ডিল করছি না, তুমি চেক করে দেখতে পারো, ওটা মাছের খাবার ছিল। চ্যান গালে দিয়ে ওটা টেস্ট করে দেখে সত্যিই তো ওটা মাছের খাবার ছিল।
এপাশে পুলিশ স্টেশনে শিয়ার ওই ক্লাস ফ্রেন্ড হুক ঘুমিয়ে পড়ে। শিয়া তার উপরে কাপড় দিতে গেলে হুকের পিছনে হাত লাগে। শিয়া তখন হুকের অতীত দেখতে পায়, দেখে যে একটা মেয়েকে ধরে এনে তাকে মুখে টেপ লাগিয়ে বলছে তুমি অন্য কারোর হতে পারো না, তুমি শুধু আমার। তার এই অতীত দেখে শিয়া অনেক ভয় পেয়ে যায় আর বলে এটা সত্যি হতে পারে না। ওদিকে শিয়ার আন্টি জানতে পারে পুলিশ শিয়াকে ধরে নিয়ে গিয়েছে, তাই সে জিয়াকে বলে তোমার কাছে লিপস্টিক থাকলে তাড়াতাড়ি দাও তো, আমি পুলিশ স্টেশনে যাব। একটু পর পুলিশ অফিসার অন্ধকারের ভিতর একটা ঠোঁট দেখে ভয় পেয়ে যায়, তবে লাইট মারলে দেখে এটা তো শিয়ার আন্টি, মানে তার অতীতের গার্লফ্রেন্ড। শিয়ার আন্টি বলে তুমি নাকি শিয়াকে আটক করেছো। পুলিশ অফিসার বলে আমরা শিয়াকে ছেড়ে দিয়েছি। এরপর শিয়ার আন্টি বলে তুমি নাকি আমার জন্য এখনো পর্যন্ত বিয়ে করোনি, এটা কি সত্যি? পুলিশ অফিসার তখন গান বের করে বলে আমি কিন্তু সত্যি গুলি মেরে দিব। এটা শুনে শিয়ার আন্টি ওখান থেকে ভেগে যায়। পরের দিন শ্যানকে পুলিশ অফিসার একটা মার্ডারের ইনভেস্টিগেশন করতে বলে। শ্যান তার বন্ধুর সাথে ওই ঘটনাস্থানে পৌঁছে যায় যেখানে মারা হয়েছে। শ্যান বলে একে ছুরি মেরে মারা হয়েছে। ফাং বলে তুমি কি করে জানতে পারলে? শ্যান বলে আমার তো পুরানো অভিজ্ঞতা আছে, এই জন্য পজিশন দেখেই বুঝে গিয়েছি, আর এখান থেকে এখনো লাশের গন্ধ বের হচ্ছে। তখনই ওখানে একটা দাদু এসে বলে এটা মানুষ মরা গন্ধ না, পেঁয়াজ পচা গন্ধ, আমার সমস্ত পেঁয়াজ মরে গিয়েছে। কেউ আমার জমিতে পচা কীটনাশক স্প্রে করেছে, যার কারণে সমস্ত পেঁয়াজ মরে গিয়েছে। শ্যান তখন জানতে পারে এখানে কোনো মানুষ মরেনি, বরং পেঁয়াজ মারা গিয়েছে, এবং তাকে এটা ইনভেস্টিগেশন করতে হবে যে পেঁয়াজ কে নষ্ট করেছে। লোকটি তখন বলে আমার পাশের জমির লোকটির উপরে আমার সন্দেহ আছে, ওই লোকটি এটা করতে পারে। শ্যান লোকটির বাসায় যায় এবং লোকটিকে জিজ্ঞাসাবাদ করলে বলে আমি এটা করিনি। এরপর শ্যান লোকটির বাসা চেক করে, তবে কোথাও সেই কীটনাশকটা পায় না। ওদিকে আমাদের হিরোইন শিয়া ওই ছেলেটির স্টোরে যায় ছেলেটির সাথে দেখা করতে, যাকে সে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছিল। ছেলেটির নাম লিন। লিন বলে আমি আজই তোমার সাথে দেখা করতে যেতাম। এটা শুনে শিয়া তো অনেক খুশি হয়ে যায়। এরপর শিয়া আর লিন বাইরে হাঁটতে বের হয়, তখনই তার সামনে পড়ে আমাদের পুলিশ হিরো শ্যান। তাকে দেখে সে মুখ লুকাতে থাকে, তবে শ্যান তাকে দেখে ফেলে আর বলে তুমি ওই মেয়েটা না, তুমি এই ছেলেটির সাথে কি করছো? তবে লিন বলে আমরা ফ্রেন্ড, এজন্য শ্যান আর কিছুই বলে না। পরের সিনে আমরা দেখি শিয়া তার বান্ধবী জিয়ার সাথে ছিল। শিয়া পুনরায় জিয়ার পিছনে হাত দেয়, তখন সে অতীতের মেমোরিতে একটা মেয়েকে দেখে অবাক হয়ে যায়, কারণ সেদিন যখন পুলিশ স্টেশনে শিয়া তার ক্লাস ফ্রেন্ড হুকের পিছনে টাচ করছিল তখন সে একই মেয়েটিকে দেখেছিল। এরপর সে দেখে ওই কিডন্যাপ হওয়া মেয়েটি কারোর থেকে বেঁচে পালানোর চেষ্টা করছিল, তবে কেউ তাকে ধরে ফেলে এবং চুল ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। এটা দেখার পর শিয়া ছুটে যায় আমাদের পুলিশ হিরো শ্যানের কাছে, যে দেখে শ্যান একটা বিড়াল দেখে ভয়ে চুপসে আছে। শিয়া বলে তুমি বিড়াল দেখে ভয় পাচ্ছ কেন? শ্যান বলে কারণ আমার পশুতে অ্যালার্জি আছে, বিড়ালটি শ্যানের পায়ে টাচ করলে অ্যালার্জি শুরু হয়ে যায়। শিয়া বলে আমার একটা ক্লাস ফ্রেন্ড যার নাম হুক, সে মনে হয় একটা মেয়েকে কিডন্যাপ করেছে। শ্যান বলে তুমি কিভাবে জানো? শিয়া বলে আমি মানুষের ভবিষ্যৎ দেখতে পাই। শ্যান এটা বিশ্বাস করে না, তাকে চলে যেতে বলে। শিয়া বলে তোমার বিশ্বাস না হলে তুমি গিয়ে চেক করে দেখো, মেয়েটার বয়স 20 বছর, সে ইউটিউবে লাইভও করে। শ্যান তার এসব কথা সিরিয়াস নেয় না, তাকে বের করে দরজা বন্ধ করে দেয়। পরের দিন শিয়া নিজেই তার কলেজ ফ্রেন্ডের বাসায় চলে যায় এবং বুঝতে পারে হুক বাসায় নেই, তাই সে দরজা খোলার ট্রাই করে। তখনই হঠাৎ পিছন থেকে হুক চলে আসে। এরপর দুজন একটা কফি হাউসে যায়। শিয়া বলে আমি তোমাকে সারপ্রাইজ করতে তোমার বাসায় গিয়েছিলাম, তুমি তো বাসায় একা একা থাকো, চলো আজ আমি তোমাকে রান্না করে খাওয়াই। হুক বলে না, আমি বাইরের খাবার খেতে পছন্দ করি, চলো আমরা কোনো রেস্টুরেন্টে যাই। মানে কোনোভাবে শিয়া হুকের বাসায় ঢোকার প্ল্যান করতে পারে না। এরপর সে সুযোগ বুঝে হুকের পিছন সইতে যায়, তবে সে ভুল ক্রমে একটা ওয়েটারের পিছন ধরে ফেলে এবং ওয়েটারের অতীত দেখে সে শরম পেয়ে যায়, কারণ ওয়েটার তার গার্লফ্রেন্ডের সাথে রোমান্স করছিল। এরপর হুক আর শিয়া একটা রেস্টুরেন্টে যায় আর ওখানে গিয়ে বেচারির তিতা খাবার মুখে দিয়ে জিব্বা বের করে পড়ে। এদিকে আমাদের হিরোইন দাঁড়িয়ে তার বন্ধুকে বলছিল কোনো মেয়ে কিডন্যাপ হয়েছে কিনা খোঁজ নাও তো। তখন সে বাসের দিকে তাকালে দেখে শিয়া তার দিকে তাকিয়ে জিহ্বা ভাঙাচ্ছে। শ্যান তো জানে না শিয়া তিতা কিছু খেয়ে ফেলেছে, তাই সে রেগে বলে কোনো মেয়ে কিডন্যাপ হয়নি, বাদ দাও খোঁজাখুঁজি। পরের দিন শিয়া পুনরায় হুকের বাসার পাশে যায় এবং হুকের বিড়াল দেখে খাবারের লোভ দেখিয়ে কাছে নিয়ে আসে। এরপর সে বিড়ালের পিছনে হাত দিলে অতীতের ভিজনে সে একটা চেয়ার দেখে। শিয়ার তখন মনে পড়ে আগের ভিজনে আমি এই চেয়ারে মেয়েটিকে বাধা দেখেছিলাম। এরপর সে সাহস করে হুকের রুমে ঢুকে পড়ে এবং রুমটা দেখে মনে হয় এটা কোনো মেয়ের রুম, তবে সে কোনো মেয়েকে খুঁজে পায় না। ওই সময় হুক বাসায় চলে আসে। শিয়া তাড়াতাড়ি বাথরুমের ভিতরে লুকিয়ে পড়ে। হুক রুমের দরজা খোলা দেখে সমস্ত রুম চেক করতে থাকে। এরপর সে বাথরুম চেক করতে যাচ্ছিল।
শিয়া যে বাথরুমে ছিল ওই বাথরুমে ছোট একটা জানালা ছিল, শিয়া ওই জানালা দিয়ে খুবই কষ্ট করে বের হতে পারে। এরপর হুক বাথরুমে এসে ভাঙা জানালা দেখে শিওর হয়ে যায় কেউ না কেউ এখানে অবশ্যই এসেছিল। ওদিকে আমরা শিয়াকে বাসে দেখি সে পুরো জানালাটা কোমরে নিয়ে বাসায় যাচ্ছিল। এরপর সে যখন বাসায় যাচ্ছিল তখন শ্যান তাকে দেখে তার কাছে এসে বলে এসব কি? শিয়া বলে আজ আমি মরতে মরতে বেঁচে গিয়েছি, কারণ তুমি তো আমার কথা বিশ্বাস করনি। শ্যান বলে তুমি এমন কাজ করো এজন্য তোমার কথা বিশ্বাস করতে পারে না। এভাবে জানালা কোমরে নিয়ে শিয়া কিভাবে বাসায় ঢুকবে, তাই সে শ্যানের হেল্প চায়। শ্যান তাকে হেল্প করে, ধীরে ধীরে তার জানালাটা কোমর থেকে কেটে দেয়। এরপর শিয়া বাসায় গিয়ে ইউটিউবে লাইভ ভিডিও চেক দিতে থাকে। অনেক সময় পর সে একটা মেয়ের লাইভ ভিডিও পায় এবং ভিজনে যেমন রুম সেটআপ দেখেছিল এই মেয়েটির রুম সেটআপ ঠিক তেমনই, তবে মেয়েটার দরজার লক আলাদা ছিল। মেয়েটা একটা ভিডিওতে তার বাসার অ্যাড্রেসও বলেছিল। তাই শিয়া দেরি না করে ওই মেয়েটির বলা অ্যাড্রেসে পৌঁছে যায় এবং ওখানে পৌঁছে সে শ্যানকে কল করে বলে আমি কিডন্যাপ হয়ে যাওয়া মেয়েটির বাসায় যাচ্ছি, তুমিও আসো। তবে শ্যান তার কথায় গুরুত্ব দেয় না এবং ফোনটা রেখে দেয়। এজন্য শিয়া একা একা ওই মেয়েটির রুমে চলে যায় এবং যে দেখে মেয়েটির বাসার দরজা খোলা। সে রুমের ভিতর ঢুকে একটা সেটআপ রুম দেখে, ঠিক এমন রুম সে কলেজ ফ্রেন্ডের বাসায়ও দেখেছিল। তখনই হঠাৎ লাইট অন করে হুক তার সামনে চলে আসে। হুককে এই মেয়েটির বাসায় দেখে শিয়া তো অনেকটা ঘাবড়ে যায়, আর হুক শিয়াকে দেখে সাইকোর মতো করে একটা স্মাইল করে। আসলে হুক তার বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছিল, এজন্য সে জেনে গিয়েছিল গতকাল শিয়া তার বাড়িতে ঢুকেছিল। শিয়া রেগে বলে তুমি ওই মেয়েটির সাথে কি করেছো? হুক বলে আমি বহুত চেষ্টা করেছি, তবে মেয়েটিকে আমার বাসায় রাখতে পারিনি। এমনকি একই কম্পিউটার সেটআপ আমি আমার বাড়িতে বানিয়ে দিয়েছিলাম, তবুও মেয়েটি আমার বাসায় থাকেনি। এরপর শিয়া বুঝতে পারে হুক তো পুরোই সাইকো, তাই সে ভাগতে যায়। তবে হুক তাকে ধরে ফেলে এবং গলা চেপে ধরে। তখনই ঠিক টাইমে আমাদের হিরো ওখানে পৌঁছে যায় এবং শিয়াকে বাঁচিয়ে নেয়। এমনকি হুক ওই কিডন্যাপ হওয়া মেয়েটিকে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছিল, তবে ঠিক টাইমে শিয়া আর শ্যান মেয়েটিকে বাঁচিয়ে নেয়। একটা সেকেন্ড লেট হলে তারা ওই মেয়েটিকে বাঁচাতে পারতো না। শেষে শিয়া শ্যানকে বলে এখন তো আমাকে বিশ্বাস হয়। শ্যান বলে তুমি একটা ক্রিমিনালকে ধরতে আমাকে হেল্প করেছো, আমি তোমাকে ট্রিট দিব। এরপর হুককে পুলিশে ধরে নিয়ে যায় এবং তার জেলে ঢুকিয়ে দেওয়া হয়। পরে শ্যান শিয়াকে ডিনার করতে নিয়ে যায় এবং তাকে অনেক ভালো মন্দ খাওয়ায়। বাসায় আসার পর সে অনেকগুলো কেস ফাইল নিয়ে শিয়ার কাছে যায় আর বলে তুমি তোমার পাওয়ার দিয়ে এগুলো সলভ করে দাও। শিয়া বলে এই পাওয়ারটি ইউজ করলে প্রত্যেকবার আমার একটা করে চুল পড়ে যায়। শ্যান বলে তাহলে আমি তোমাকে পুরো টাক করে দিই, তাহলে আর চুল পড়বে না। শিয়া বলে না না, 2-1টা চুল পড়লে কিছুই হবে না। পরের দিন শিয়া বহু লোকের পিছনে হাত দিয়ে অতীত দেখার ট্রাই করে, তবে তেমন কোনো ক্লু পায় না। সারাদিন পাছায় হাত দিতে দিতে তার হাতটা ব্যথা হয়ে যায়, তাই শ্যানকে বলে আমি আর পারবো না। শ্যান তাকে পাম মেরে বলে তুমি এই গরম বালুতে ঘুষি মারো, তাহলে তোমার শক্তি ফিরে আসবে। বেচারি সেটাই করে, আর এটার ফলে তার হাতের এমন অবস্থা হয়ে যায় যে তার হাত দিয়ে ফোনের লক খুলতে পারছিল না, ফিঙ্গারপ্রিন্ট মুছে গিয়েছিল। এরপর সে মেডিসিনের বাহানা করে লিনের কাছে যায়। লিন তার হাতে মেডিসিন লাগিয়ে দেয়। পরে তারা দুজন বসে গল্প করছিল। লিন বলে তুমি আমার ফ্রেন্ড হবে, এটাতে সে রাজি হয়ে যায়। আসার সময় লিন বলে আমি এখানে একটা মেয়েকে দেখে ভালোবেসে ফেলেছি। এটা শুনে শিয়া তার পাশে হাত দিয়ে চেক করতে যায় সেই মেয়েটিকে, আর এটা আমাদের হিরো শ্যান দেখে ফেলে এবং ওই পিছনে হাত দেওয়ার ভিডিও করে নেয়। শিয়া যাই তাই করে লিনের পিছনে হাত দেয়, তবে সে কিছুই দেখতে পায় না। পরের দিন শিয়া তার ক্লিনিকে একটা কুকুরের পিছনে টাচ করে, এরপরও সে কিছুই দেখতে পায় না। এরপর সে তার আন্টির পিছনেও টাচ করে দেখে, এরপরও সে কিছু দেখতে পায় না। তাই সে চিন্তায় পড়ে যায় যে আমার পাওয়ারটা চলে গেল কিনা। এরপর সে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তার হাত চেক করে এবং রিয়েলাইজ হয় গরম বালুতে ঘুষি মারার কারণে তার ফিঙ্গারপ্রিন্ট গায়েব হয়ে গিয়েছে। ওদিকে আমাদের হিরো আজ বড় একটা মিশন পায় যে একটা কোম্পানির সমস্ত ডকুমেন্টস কেউ চুরি করে নিয়েছে আর এটা খুঁজে বের করতে হবে। শ্যান ওটা বের করতে পারলে তার প্রমোশন হয়ে যাবে এবং সে সিওলে ফিরে যেতে পারবে। মিশনটা পেয়ে সে আনন্দে নাচতে থাকে, কারণ সে মনে করেছে এগুলো শিয়াকে দিয়ে এক তুড়িতে বের করে ফেলবে। তবে শিয়ার কাছে পৌঁছালে শিয়া বলে আমার পাওয়ারে কাজ করছে না। এটা শুনে শ্যানের প্রমোশনে পানি ঢেলে যায়। শিয়া বলে তোমার কারণে আমার পাওয়ারটা চলে গিয়েছে। এরপর শ্যান মার্কেটে গিয়ে হ্যান্ড ম্যাসাজ করার জন্য বহু প্রোডাক্ট কিনে, যার কারণে তাকে একটা লিপস্টিক ফ্রিতেও দেয়। যখন সে এগুলো নিয়ে ফিরছিল তখন জিয়ার ঠোঁট ফাটা দেখে জিয়াকে লিপস্টিকটা দিয়ে দেয়, আর এটাতে তো জিয়ার মনের ভিতর লাড্ডু ফুটতে থাকে। এরপর শ্যান শিয়ার কাছে ওই প্রোডাক্টগুলো নিয়ে চলে আসে এবং তার হাতে লাগিয়ে ম্যাসাজ করতে থাকে যাতে তার পাওয়ারটি চলে আসে। শিয়া এই সুযোগটা নিয়ে শ্যানকে দিয়ে তার বডিও ম্যাসাজ করে নেয়।
ওই সময় ওখানে জিয়া আসে। শিয়া জিয়ার পিছনে হাত দিয়ে তার পাওয়ার চেক করে। তার পাওয়ারটি ফিরে এসেছে এবং সে ভিজনে দেখে জিয়া শ্যানের প্রেমে পড়েছে। শিয়া জিয়াকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে জিয়া তো অস্বীকার করে। এর পরের দিনে আমরা শ্যান আর শিয়াকে ভোটের মাঠে দেখি। অনেক প্রার্থীরা মানুষের কাছে ভোট চাচ্ছিল। শ্যান বলে এদের সবার পিছনে হাত দিয়ে দেখো, ভোটে দাঁড়াতে গেলে অনেক টাকা লাগে, হয়তো এদের ভিতর কেউ ওই কোম্পানির ডকুমেন্টসটা চুরি করেছে টাকার জন্য। শিয়া বলে আমি আর তোমাকে হেল্প করতে পারবো না। শ্যান তখন ওই ভিডিওটা দেখিয়ে ব্ল্যাকমেইল করে যখন সে লিনের পিছনে হাত দেওয়ার ট্রাই করেছিল। এরপর শিয়া বাধ্য হয়ে শ্যানকে হেল্প করতে রাজি হয়ে যায় এবং তার বান্ধবীকে হেল্পের জন্য ফোন করে ডাকে। তার বান্ধবী জিয়া পুরা গ্যাং নিয়ে হাজির হয় এবং লোকদের ভিতর গ্যাঞ্জাম লাগিয়ে দেয়। এই সুযোগে শিয়া এক এক করে সবার পাশে হাত দিয়ে চেক করতে থাকে। তখন সে খেয়াল করে একটা মেয়ে দূরে দাঁড়িয়ে এসব দেখছে। মেয়েটির চোখে চোখ পড়তেই মেয়েটি পালাতে যায়, তবে শিয়া জুতা মেরে মেয়েটিকে ফেলে দেয়। পরে সে মেয়েটির পিছনে হাত দিয়ে এমন কিছু দেখে যেটা সে কাউকেই বলে না। আসলে সে ভিজনে কোম্পানির বাইরে একটা জুতা দেখেছে এবং ওই জুতাটা অন্য কারো না, বরং শিয়ার দাদার জুতা। ওদিকে আমরা ওই মেয়েটাকে দেখি যাকে হুক কিডন্যাপ করেছিল। এখন মেয়েটা সুস্থ হয়ে গিয়েছে। মেয়েটা লিনের দোকানে যায় এবং লিনকে দেখে তার ভালো লেগে যায়, এজন্য লিনকে তার নাম্বার দিয়ে আসে। যখন মেয়েটা কারে করে বাসায় ফিরছিল তখন সে তার বয়ফ্রেন্ডের সাথে কল করে ঝগড়া করেছিল। ওই সময় মেয়েটার গাড়ির ব্যালেন্স হারিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মেয়েটা গাড়ি থেকে বের হয়, চারিদিকে অন্ধকার ছিল। সে কল করে কারোর কাছে হেল্পের জন্য ওয়েট করে। তখনই ওখানে রেইনকোট পরা এবং পুরা ফেস কভার করা একটা লোক আসে এবং মেয়েটাকে একটা ঘুষি মেরে টানতে টানতে নিয়ে যায়। এরপর মেয়েটাকে শুনশান একটা জায়গায় নিয়ে চাকু দিয়ে অ্যাটাক করে। এদিকে শিয়া তো জেনে গিয়েছে ওই কোম্পানির ডকুমেন্টস তার দাদা চুরি করেছে। তাই তার দাদা বাহিরে গেলে শিয়া তার দাদার রুমে গিয়ে ডকুমেন্টসটা খুঁজতে থাকে এবং পেয়েও যায়। ওই সময় তার দাদা চলে আসে এবং শিয়া তার আগে বের হয়ে গিয়েছে ডকুমেন্টসটা নিয়ে, কিন্তু সে দরজা দিতে ভুলে গিয়েছিল, এজন্য দাদা বুঝে ফেলে। পরের দিন শ্যান বলে তুমি কোনো ক্লু পেয়েছো? তবে শিয়া না করে দেয়। শ্যান বলে এই শহরে পিছনে পিছনে কিছু তো একটা ঘটতেছে, এটা আমি খুঁজে বের করেই ছাড়বো। শ্যান চলে গেলে শিয়া রাত্রে ওই ডকুমেন্টসটা নিয়ে কোম্পানিতে পৌঁছে যায়। যখনই সে ডকুমেন্টসটা দরজার নিচ দিয়ে রুমে ঢুকে দিতে যায় তখনই ওখানে তার দাদা চলে আসে আর ডকুমেন্টসটা চায়। শিয়া বলে তুমি এসব কেন করছো, চুরি করছো কেন? দাদা বলে তুমি এসব পরে জানতে পারবে, আগে আমাকে ওই ডকুমেন্টসটা দাও। তবে শিয়া তার দাদাকে ওই ডকুমেন্টসটা দেয় না, সে ওখান থেকে রাগ করে চলে যায়। ওদিকে আমরা ওই ভণ্ড জ্যোতিষীকে দেখি, সে রাত্রে গুলশানে একটা জায়গায় মন্ত্র পাঠ করেছিল। তখন সে মাটির নিচ থেকে একটা আওয়াজ শুনতে পায়। ওদিকে এগিয়ে গেলে সে দেখে জীবিত একটা কুকুরকে মাটির নিচে কেউ পুঁতে রেখে দিয়েছে। জ্যোতিষী কুকুরটিকে উদ্ধার করে। এরপর লিনকে সাথে করে নিয়ে শিয়ার হসপিটালে আসে। শিয়া কুকুরটির পিছনে হাত দিলে সে দেখে কুকুরটির মালিক কুকুরটির সাথে অনেক খারাপ বিহেভ করতো এবং সেই কুকুরটিকে পুঁতে রেখেছিল। পরের দিন শিয়া শ্যানের সাথে এই সমস্ত ঘটনা শেয়ার করে এবং শ্যানের সাথে ওই কুকুরের মালিকের বাসায় চলে যায়। তবে কোনটা সেই মালিকের বাসা এটা শিয়া বুঝতে পারছিল না, তাই কুকুরটিকে ছেড়ে দিয়ে কুকুরটির পিছু করতে থাকে। কুকুরটি তার মালিকের কাছে গিয়ে দাঁড়ায়, তখন শ্যান ওই মালিককে প্রচন্ড মারতে থাকে। তবে কুকুরটি ওই মালিকটিকে মারতে দিচ্ছিল না, সে অনেক ডাকাডাকি করছিল। এই জন্য আমি কোথায় যেন পড়েছিলাম কুকুরের কাছ থেকে মানুষের 3টা শিক্ষা নেওয়া উচিত। প্রথমত পূর্বভক্ত মানে মালিক ভক্ত, দ্বিতীয়ত কম খাওয়া, তৃতীয়ত কম ঘুমানো। এরপর শ্যান ওই কুকুরটির মালিককে অ্যারেস্ট করে নেয় এবং শিয়া ওই কুকুরটিকে অ্যাডপ্ট করে নেয়। এর পরের দিনে আমরা দেখি কয়েকজন সমুদ্রের তীরে বড়শি দিয়ে মাছ ধরছিল। তখন একজনের বড়শিতে একটা মেয়ের ডেড বডি উঠে আসে। তারা ভয়ে ডেড বডিটা ওখানে ফেলে রেখে ভেগে যায়। এরপর শ্যান খবর পায় এই শহরে একটা সিরিয়াল কিলার মেয়েদের শেষ করে দিয়েছে এবং যাকে শেষ করছে তার হাতে বাটারফ্লাই ট্যাটু পাওয়া যাচ্ছে। পরের দিন শিয়ার হসপিটালে একটা মেয়ে তার কুকুরটি নিয়ে আসে চিকিৎসার জন্য, কারণ সে খাবার খাচ্ছে না। শিয়া কুকুরটির পিছনে হাত দিলে ভিজনে দেখে কুকুরটি গতকাল একটা সমুদ্রের ধারে গিয়ে লোনা পানি খেয়েছে। তাই সে মেয়েটিকে বলে তুমি একে বেশি বেশি পানি খাইতে দিও, তাহলে ঠিক হয়ে যাবে। এখনো শিয়ার হাত কুকুরটির পিছনে ছিল। তখন সে হঠাৎ করে ভিজনে দেখে কুকুরটি যেখানে পানি খাইতে গিয়েছিল ওখানে একটা ডেড বডি দেখা যাচ্ছে। পরে শিয়া দেরি না করে পুলিশ নিয়ে ওখানে পৌঁছে যায়, আর সত্যি ওখানে একটা ডেড বডি ফেলানো আছে। তবে ডেড বডি গলে পচে এমন হয়ে গিয়েছে বোঝাই যাচ্ছে না এটা ছেলে নাকি মেয়ে। পরে ফরেন্সিক ল্যাবে নিয়ে টেস্ট করার পর জানা যায় এই ডেড বডিটা একটা মেয়ের, আর মেয়েটা অন্য কেউ না বরং ওই লাইভ স্ট্রিমিং করা মেয়েটা। এরপর শ্যান ওই মেয়েটার বয়ফ্রেন্ডকে ডেকে জিজ্ঞাসাবাদ করে, তবে তেমন কোনো ক্লু পায় না।
মেয়েটির ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করার পর ম্যানেজার বলে আমি শেষবার তাকে একটা স্টোরে দেখেছিলাম। শ্যান ওই স্টোরে যায় আর ওটা লিনের স্টোর ছিল। সব কথা জানার পর লিন বলে ওই মেয়েটা আমাকে নাম্বার দিয়ে গিয়েছিল, তবে আমি তাকে কল দেয়নি, কিন্তু সে এখানে আসার আগে নাকি জ্যোতিষীর কাছে গিয়েছিল। লিন ওই জ্যোতিষীর কাছে যায় এবং তাকে সমস্ত ঘটনা শেয়ার করে। তখন জ্যোতিষী তাকে একটা ভিডিও ক্লিপ দেখিয়ে বলে এই মেয়েটির সাথে আমি একটা শর্ট ভিডিও ক্লিপ নিয়েছিলাম, সে ভালোই সেলিব্রিটি। ওই ভিডিওর ভিতর শ্যান ওই মেয়েটির কার্ড দেখতে পায় এবং পরে কারের নাম্বার ট্রেস করে একটা গ্যারেজে পৌঁছে যায়। গ্যারেজের লোকটির কাছে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ওই দিন রাত্রে মেয়েটি তাকে কল করেছিল গাড়ি ঠিক করার জন্য, তবে সে ওখানে গিয়ে মেয়েটিকে না পেয়ে গাড়িটা নিয়ে রিপেয়ার করে রেখে দিয়েছে। এটার দ্বারা শ্যান জানতে পারে মেয়েটির কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওখানে গিয়ে সে অনেক খোঁজাখুঁজি করে, তবে তেমন কোনো ক্লু পায় না। এরপর রাত্রে দেখি শিয়া একা একা একটা পেশেন্ট দেখতে যাচ্ছিল। তখন শ্যান এসে বলে আমিও তোমার সাথে যাব, তোমাকে নিয়ে আমার চিন্তা হচ্ছে। এটা শুনে শিয়া মনে মনে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তারা দুজন যখন চলে যাচ্ছিল তখন জিয়া তাদের দুজনকে একসাথে দেখে অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। শ্যান শিয়াকে বলে এই এরিয়াতে 30,000 মানুষ আছে, এর ভিতর একজন সিরিয়াল কিলার, তুমি তাকে খুঁজে বের করতে হেল্প করো। শিয়া বলে আমি কিভাবে হেল্প করব? শ্যান বলে তুমি যদি প্রতিদিন 1000 মানুষের পেছন টেস্ট করো তাহলে 30 দিনের ভেতর 30,000 মানুষের পেছন টেস্ট করা যাবে। পরের দিন শ্যান শিয়াকে একটা বক্সের ভিতরে ঢুকায় এবং এক এক করে সবাইকে বক্সের নিকটে পাঠায় এবং শিয়া পেছন টেস্ট করে, তবে আজও তারা কোনো ক্লুই পায় না। ওদিকে জিয়া ওই জ্যোতিষীর নিকটে যায় আর বলে আমার 2টা তাবিজ দাও, একটা এমন তাবিজ দাও যাতে শিয়া আর শ্যান দুজনে আলাদা হয়ে যায়, আর একটা শ্যান যেন আমার প্রেমে পাগল হয়ে যায়। জ্যোতিষী তাবিজ দিয়ে বলে এই তাবিজটা যার কাছে থাকবে তার লাইফে ব্যাড লাক চলে আসবে। এরপর জিয়া তাবিজটা নিয়ে শিয়ার বালিশের ভিতরে রেখে দেয়, তবে রাত্রে তার রিয়েলাইজ হয় এটা সে একদমই ঠিক করছে না। তাই সে শিয়ার রুমে যায় এবং তার বালিশটা চেঞ্জ করে নেয় কোনো একটা অজুহাত দিয়ে। এরপর সে তাবিজ 2টা নিয়ে হাওয়ায় উড়ায় দেয়। ব্যাড লাকলা তাবিজ উড়ে গিয়ে জিয়া যাকে দিয়ে সবসময় কাজ করায় তার উপরে পড়ে এবং তার গাড়ির সাথে সাথে ব্রেক ফেল করে। এরপর সে গাড়ি থেকে বের হলে তার পা স্লিপ করে পড়ে যাচ্ছিল, তখন জিয়া এসে তাকে ধরে ফেলে। ওই সময় জিয়ার উপরে এসে পড়ে ভালোবাসার ওই তাবিজটা এবং সে ওই লোকটির প্রেমে পাগল হয়ে যায়। পরের দিন জিয়া শিয়ার নিকটে এসে বলে তুই তো কিলারকে খোঁজার জন্য শ্যানকে হেল্প করছিস, যদি কিলারের নজর তোর উপরে পড়ে তখন কি করবি? এটাতে শিয়া তো ভয় পেয়ে যায়। তখনই শ্যান তাকে কল করে বলে তাড়াতাড়ি আসো, আজও 1000 জনকে পরীক্ষা করতে হবে। শিয়া বলে আমি আজ ঘুম থেকে উঠে দেখি আমার পাওয়ার চলে গিয়েছে, পাওয়ার ফিরে আসলে আমি তোমাকে জানাবো, এখন কল রাখি। শ্যান বলে অজুহাত দিতে হবে না, আমি তোমার হসপিটালের বাইরে আছি। এটা শুনে শিয়া তো জানালা দিয়ে পালাতে যায়, তবে জানালা খুলতে দেখে শ্যান তার সামনে। শিয়া বলে আমি আর এসব করতে পারবো না, আমার কাছে কোনো বন্দুক নাই যে কিলার আমাকে ধরতে আসলে আমি তাকে গুলি করব। শ্যান বলে তোমার বন্দুক তো আমি থাকতে তোমার কিছুই হতে দিব না। কথাটা শিয়ার কাছে জম্মের ভালো লাগে, এজন্য সে শ্যানের সাথে যেতে রাজি হয়ে যায়। এরপর শিয়া ঠিকই যায়, তবে হেলমেট পরে যায় যাতে তাকে দেখে কেউ চিনতে না পারে। ওয়েল ডিয়ার, রাত্রে আমরা ইরা নামের একটা মেয়েকে আসতে দেখি। তখনই হঠাৎ তার সামনে রেইনকোট পরা একটা লোক চলে আসে। মেয়েটা হঠাৎ লোকটাকে দেখে অনেক ভয় পেয়ে যায়, এজন্য সে ওখান থেকে পালাতে যায়। তবে তার ভাগ্য খারাপ ছিল, লোকটা ওই মেয়েটিকে ধরে ফেলে এবং তার উপরে অ্যাটাক করে দেয়। পরের দিন ইরার ফ্যামিলির লোকজন বলতে থাকে মেয়েটা পালিয়ে গিয়েছে কোনো ছেলের সাথে, তবে তাদের এই কথা ইরার বান্ধবী বিশ্বাস করে না, কারণ ইরার যদি কারোর সাথে রিলেশন থাকতো তাহলে তার বান্ধবী অবশ্যই জানতো। তাই তার বান্ধবী সোজা চলে আসে পুলিশ স্টেশনে এবং শ্যানের সাথে কথা বলে ইরার গায়েব হওয়া খবর আমার কাছে সাধারণ মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে কেউ তাকে গায়েব করে দিয়েছে। আর সে শ্যানকে ওই মেয়েটাকে খুঁজতে হেল্প করতে বলে মেয়েটার লাইফ এমনিতেই অনেক বেশি কষ্টে কাটছে। ফ্ল্যাশব্যাকে দেখি একদিন তার বান্ধবী ইরাকে বলছিল তুমি এত কষ্ট করে টাকা ইনকাম করে অনাথ আশ্রমে কেন দাও? ইরা বলে আমার ভাই ছোট থাকতে হারিয়ে গিয়েছিল, আমার কাছে মনে হয় আমার ভাই কোনো না কোনো অনাথ আশ্রমে আছে। আমি আমার ভাইকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি, ইভেন আমার বাবা মা আমার ভাইটাকে খুঁজতে তারাও মারা গিয়েছে। এখন আমার এই দুনিয়াতে আর আপন বলতে কেউই নাই। ইরার এমন ইমোশনাল ঘটনা শুনে শিয়া তো কান্না করে দেয় এবং শ্যান আর শিয়া প্রমিস করে তারা যেইভাবে হোক ইরাকে খুঁজে বের করবে। আচ্ছা ডিয়ার, ড্রামা দেখতে দেখতে তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। এরপর ইরাকে খোঁজার জন্য সমস্ত পুলিশ অফিসার মিশনে নেমে পড়ে। শ্যান খুঁজে বের করে ইরা ওই দিন রাত্রে স্কুটি নিয়ে বের হয়েছিল।
এরপর সে ওই স্কুটির খোঁজ লাগায় এবং জানতে পারে ওই স্কুটি বর্তমানে একটা ছেলের কাছে আছে। পরে শ্যান গিয়ে ওই ছেলেটিকে ধরে আর বলে, তুমি স্কুটি কার কাছ থেকে চুরি করেছো? ছেলেটা বলে, আমি তো চুরি করিনি, আমি রাস্তায় ফেলানো পেয়ে নিয়ে এসেছি। পরে শ্যান ওই জায়গায় যায় যেখানে ছেলেটি স্কুটি পেয়েছিল এবং ওখানে গিয়ে সে রক্ত দেখে এবং একটা চাকু পায় যেটাতে রক্ত লাগানো ছিল। শ্যান এটাও লক্ষ্য করে এখানে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। এরপর শ্যান ওই চাকুটা ফরেন্সিক ল্যাবে নিয়ে ব্লাড টেস্ট করে এবং কনফার্ম হয়ে যায় এটা ইরার রক্ত। এবং সিসিটিভি ফুটেজেও ক্লিয়ার দেখা যায় ওই রেইনকোট পরা লোকটা ইরানের উপর অ্যাটাক করেছে। এরপরও শ্যানের কাছে মনে হচ্ছিল ইরা হয়তো জীবিত আছে, কারণ তার ডেড বডি এখনো পাওয়া যায়নি। পরে শ্যান শিয়াকে সাথে নিয়ে ওই লোকটার কাছে যায় যেখানে ইরা শেষবার কফি ডেলিভারি দিতে গিয়েছিল। ওখানে গিয়ে শ্যান শিয়াকে ওই লোকটার পিছন টেস্ট করতে বলে। শিয়া বাহানা বানিয়ে টেস্ট করে জানতে পারে ইরা কফি ডেলিভারি দেওয়ার পর এদিকে গিয়েছে। শিয়া সামনের রাস্তা চিনত, কারণ সে ওখানে 2 বার একটা লোকের প্রেগনেন্ট গরু চেক আপ করতে এসেছিল। আর এখান থেকেই তো শিয়া আর গরুর মালিক পাওয়ারটি পেয়েছিল। শিয়া শ্যানকে নিয়ে ওই লোকটির কাছে যায় এবং শিয়া বলে, আপনার এখানে ইরা নামের কোনো মেয়ে এসেছিল? লোকটি মানা করে দেয়। তবে শিয়া বুঝে যায় লোকটি মিথ্যা বলছে, কারণ শিয়া একদিন ভুল ক্রমে লোকটির পিছন টাচ করছিল এবং ভিজনে দেখেছিল ইরা তার সাথে খুবই ক্লোজ ছিল। তাই শিয়া শ্যানকে সাইডে নিয়ে শ্যানকে এগুলো বলে এবং বলে, লোকটির কাছে আমার মতো পাওয়ার আছে। তখন তারা দেখে ওই লোকটি গাড়ি নিয়ে কোথাও চলে যাচ্ছে। শিয়া আর শ্যান লোকটিকে ফলো করতে থাকে। এরপর লোকটা একটা মার্কেটের ভিতরে ঢুকে পড়ে। তারা দুজন লোকটিকে আর খুঁজে পায় না, তাই দুজন আলাদাভাবে খোঁজার ডিসাইড করে। দুজনই লোকটিকে খুঁজতেছিল। এরপর শিয়া লোকটিকে পেয়ে যায় এবং একটা ট্যাক্সিতে উঠে লোকটিকে ফলো করতে থাকে। আর শ্যানকে কল করে বলে দেয় সে ওই লোকটিকে ফলো করছে। লোকটি গাড়ি থেকে নেমে ওয়্যার হাউসের দিকে যাচ্ছিল এবং শিয়া তাকে ফলো করছিল। চারিদিক অন্ধকার, অনেকটা রাত হয়ে গিয়েছে। শিয়ার ফোনটাও বন্ধ হয়ে যায়। হঠাৎ তার সামনে ওই লোকটি চলে আসে আর বলে, তুমি আমাকে ফলো করছো কেন? শিয়া বলে, আমি জানি ইরার সাথে তোমার ভালো সম্পর্ক ছিল, তোমার সাথে রোজ আসতো দেখা করতে, তুমি মিথ্যা বলছো কেন? লোকটি বলে, হ্যাঁ আমার এখানে আসতো, আমি আগে বলিনি, কারণ পুলিশ আমাকে সন্দেহ করে ধরে নিয়ে যেত এই জন্য। শিয়া বলে, তুমি যদি ক্লিয়ার না হও তাহলে তোমার পিছন টাচ করে দেখতে দাও, আমি তোমাকে টেস্ট করে দেখতে চাই। তারা দুজনই টাচ করার চেষ্টা করছিল। তখনই লোকটি উল্টা শিয়ার পা টাচ করে নেয়। ওই সময় ওখানে আমাদের হিরো চলে আসে এবং সোজা লোকটির রুমের সামনে গিয়ে বলে, ইরা বাইরে চলে আসো। ইরা রুমের ভিতর থেকে বের হয়ে আসে। শিয়া শ্যানকে বলে, তুমি কিভাবে জানলা ইরা এখানে আছে? শ্যান বলে, আসলে রাস্তায় রক্ত ফেলানো, ছুরিতে রক্ত লাগানো, এগুলো সব প্ল্যান ছিল। ইরার কাছে একটা কফি শপের মালিক অনেক টাকা পায়, এটা ইরা পরিশোধ করতে পারতো না, এজন্য মরার নাটক করছে। তখন ওই লোকটি বলে, আমি ইরার টাকা দিতে চেয়েছিলাম, তবে তারা টাকা নেয়নি, কারণ ইরার সুযোগ নিয়ে তারা ইরাকে দিয়ে প্রচণ্ড কাজ করায়। এরপর শ্যান তাদের দুজনকে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছিল। তখন লোকটি শিয়াকে বলে, একটু আগে আমি তোমার পা টাচ করে দেখেছি, ওই দিন ওই পাওয়ারটা তুমি আর আমি বাদে আর একটা লোক পেয়েছিল। ওই লোকটিও আমাদের আশেপাশে ছিল। এটা শুনে শিয়া তো প্রায় অবাক হয়ে যায়, কে ছিল তাহলে সে? পরে শ্যান ইরা এবং লোকটিকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তারা দুজন একে অপরকে ভালোবাসে, এজন্য একে অপরের দোষ নিজের ঘাড়ে নিচ্ছিল একে অপরকে বাঁচানোর জন্য। এটা শ্যান বুঝতে পারে এবং বলে, এবারের মতো তোমাদের ক্ষমা করে দিলাম, তবে আর এমন ভুল কখনো করবে না। ওদিকে শিয়া ইরার বান্ধবী যিশুকে অফিসে ডাকে এবং বলে, তোমার বান্ধবী একদমই ঠিক আছে, এবং পুরা ঘটনা ইরার বান্ধবী যিশুকে খুলে বলে যে ইরা তার বয়ফ্রেন্ডের সাথে মরার নাটক করেছে, কারণ সে অনেক ঋণ ছিল। ইরার বান্ধবী খুশি হয়ে বলে, ইরা এখন কোথায়? শিয়া বলে, ইরা তার বয়ফ্রেন্ড গুয়ানশিকের সাথে পুলিশ স্টেশনে আছে। ঘন্টাখানিক পর দেখি ইরা আর গুয়ানশিক পুলিশ স্টেশন থেকে বের হওয়ার সাথে সাথে ইরার কাছে যে কফি শপের মহিলাটি টাকা পেত সে কিছু গুন্ডা নিয়ে চলে আসে এবং ইরাকে চুল ধরে ওখান থেকে নিয়ে চলে যায়। ইরাকে যখন নিয়ে যাচ্ছিল তখন ওখানে তার বান্ধবী যিশুকে দেখি। তাকে দেখে গুয়ানশিক বুঝতে পারে ইরার বান্ধবী ইরার ব্যাপারে বসকে বলে দিয়েছে যে ইরা পুলিশ স্টেশনে আছে। গুয়ানশিক শিয়ার কাছে যায় এবং শিয়াকে বকা দিয়ে বলে, তুমি ইরার বান্ধবীকে ইরার ব্যাপারে কেন বলেছো? ইরার বান্ধবী যিশু তার বসের সাইডে কাজ করে এবং ইরাকে পুনরায় কফি শপে ধরে নিয়ে গিয়েছে কাজ করানোর জন্য। শিয়া তো এসব শুনে অবাক হয়ে যায়, কারণ সে মনে করেছিল যিশু ইরার ভালো বন্ধু। এরপর শিয়া কফি শপে গিয়ে যিশুর সাথে দেখা করে আর বলে, আমি তোমাকে বিশ্বাস করে ইরার ব্যাপারে বলেছিলাম, তুমি এটা কেন করেছো? তুমি বসকে কেন বলে দিয়েছো?
যিশু বলে ইরা এবং আমার বসের সাথে ডিল হয়েছিল দুজনের কেউ যদি এখান থেকে পালিয়ে যায় তাহলে যে থাকবে তাকে কর্জ পরিশোধ করতে হবে। ইরা তো জানতো সে পালাই গেলে আমার সমস্ত কর্জ পরিশোধ করতে হবে, এরপরও সে নিজের ব্যাপারে ভেবেছিল। শিয়া বলে আমি তোমাদের দুজনের কর্জ পরিশোধ করতে হেল্প করব। যিশু বলে এই কর্জ টাকা দিয়ে পরিশোধ হবে না, এটা কাজ করে পরিশোধ করতে হবে। পরের সিনে আমরা লিনকে দেখি, সে একটা রেস্টুরেন্টে গিয়ে শিয়াকে দেখে। শিয়া একা একা বসে ড্রিঙ্কস করে একটু একটু ড্রাঙ্ক হয়ে গিয়েছে। লিন বলে তোমার কি মন খারাপ? শিয়া বলে হ্যাঁ, হালকা একটু। লিন বলে মানুষকে এত সহজে বিশ্বাস করা ভালো না। শিয়া বলে আমি সবাইকেও অনেক বিশ্বাস করি, তোমাকেও অনেক বিশ্বাস করি। এটা বলে সে তার সিক্রেট পাওয়ার সম্পর্কেও বলতে যায়। তবে লিন তাকে থামিয়ে বলে আমাকে বলো না, হতে পারে আমি কোনো সময় বদলে যেতে পারি। শিয়া অনেক বেশি ড্রিঙ্কস করে নেয়, তার মাথা টেবিলে লাগাতেই যাবে তার আগে লিন তার মাথার নিচে হাত রাখে। শিয়া একটা ভিশনের মতো দেখে ইরার বান্ধবী যিশু মারা গিয়েছে। তাই সে তখনই রেস্টুরেন্ট থেকে উঠে কোথাও ছুটে চলে যায়। লিন দেখে শিয়া তার ফোনটা এখানে রেখে চলে গিয়েছে। ওদিকে শিয়া সোজা ওই কফি শপে যায় আর দেখে যিশু কিছু একটা ডেলিভারি করতে যাচ্ছে। শিয়া বলে তোমার সাথে আমার কিছু কথা আছে, আমি তোমার সাথে যেতে যেতে বলবো। এরপর শিয়া যিশুর স্কুটিতে উঠে চলে যায়। অনেকটা রাত হয়ে গিয়েছিল, ফাঁকা রাস্তা দিয়ে তারা দুজন ডেলিভারি শেষ করে আসছিল। যিশু বলে তুমি ওখানে দাঁড়াও তো, আমি আসছি। শিয়া একটু সামনে যেতেই যিশু তাকে এখানে একা ফেলে বাইক নিয়ে চলে যায়। অনেক অন্ধকার ছিল, শিয়া তাকে থামতে বললেও সে থামে না। একটু দূরে গেলে শিয়া দেখে যিশুর বাইক এখানে পড়ে আছে। এরপর সে দেখে ওই কিলারটি যিশুকে মারার চেষ্টা করছে। শিয়া ছুটে গিয়ে কিলারটির মাথায় হেলমেট দিয়ে বাড়ি মারে। কিলারটি ভয়ে ওখানে চাকু ফেলে রেখে ওখান থেকে ভেগে যায়। শিয়া কিলারের চাকু দিয়ে যিশুর হাত তার দিয়ে বাঁধা ছিল ওটা কেটে ফেলে। এরপর সে যিশুকে নিয়ে একটা ঝোপের ভিতরে লুকিয়ে পড়ে, এখানে কেউ তাদের খুঁজে পাবে না। যিশুর পাটা ভেঙে গিয়েছে, সে হাঁটতে পারবে না। শিয়া ফোন বের করে ফোন করতে যায়, তখন দেখে তার ফোন তো তার কাছেই নেই। তখন তার মনে পড়ে সে তো ফোনটা ওই রেস্টুরেন্টে রেখে এসেছে। তাই সে যিশুকে বলে তুমি এখানে থাকো, এখানে কেউ তোমাকে খুঁজে পাবে না, আমি তোমাকে হেল্প করতে আসতেছি কাউকে নিয়ে। এরপর শিয়া বাসের সামনে গিয়ে একটা বাস থামায় এবং ওই বাসে ওই জ্যোতিষীটা ছিল। বলে কি হয়েছে তোমার? তবে শিয়া কাউকে বিশ্বাস করতে পারে না, এজন্য তাকে কিছু না বলে বাসে উঠে পড়ে। এরপর সে বাস থেকে নেমে ছুটে দাদার কাছে যায়। এরপরও সে ওখানে গিয়ে কাউকে বিশ্বাস করতে পারে না, তাই সে সোজা শ্যানের দিকে ছুটতে থাকে। রাস্তায় লিনও পড়ে, তবে সে লিনকেও কিছু বলে না। ছুটতে ছুটতে সে শ্যানের কাছে পৌঁছে যায় এবং শ্যানকে সমস্ত ঘটনা খুলে বলে কি কি ঘটেছে। শ্যান সাথে সাথে তাকে নিয়ে ওই জায়গায় পৌঁছে যায় যেখানে সে যিশুকে লুকিয়ে রেখেছিল। তবে ওখানে পৌঁছে দেখে যিশু আর এই দুনিয়াতে নেই, কিলারটি তাকে শেষ করে দিয়েছে। তারা দুজনই এটা দেখে পুরাই থমকে যায়। শিয়া বলে আমি ওকে এমন জায়গায় রেখে গিয়েছিলাম, এখানে কাউকে খুঁজে পাওয়া সম্ভব না, এটা কিভাবে সম্ভব? শিয়া বলে এমনটা হতে পারে, কিলারের কাছে তোমাদের দুজনের মতো পাওয়ার আছে, হয়তো সে তোমাকে টাচ করে দেখে নিয়েছে তুমি ওকে কোথায় রেখে গিয়েছো। শিয়া বলে হ্যাঁ, আমাদের দুজনের ব্যতীত অন্য কেউ এই পাওয়ারটি পেয়েছিল। এটা গুয়ানশিক আমার পা চেক করে দেখে বলেছিল। তবে গুয়ানশিক শুধু তার ছায়া দেখতে পেয়েছিল, তার চেহারা এবং তাকে দেখতে পায়নি। আর যিশুর মৃত্যুর আগে আমার সাথে টাচ হয়েছিল জ্যোতিষীর, এরপরে আমার দাদার, এরপরে লিনের। এদের ভিতর কেউ কিলার হতে পারে না। শ্যান বলে এরপরও আমাদের তাদের উপর সন্দেহ রাখা উচিত। পরে তারা দুজন গুয়ানশিকের কাছে যায় এবং শিয়া বলে আবারও আমার পা চেক করে দেখো তো সেদিন আমাদের দুজন ব্যতীত অন্য কে পাওয়ারটি পেয়েছিল, কোনো ক্লু পাও কিনা। গুয়ানশিক তার পা চেক করে, তবে ছায়া ব্যতীত আর কিছুই পায় না। সবাই যেখানে পাওয়ার পড়েছিল ওই জায়গাটিতে যায়। গুয়ানশিক বলে কিলারের হাইট আমার থেকে লম্বা এবং শ্যানের থেকে খাটো, মানে মাঝারি হাইট। এরপর শ্যান শিয়াকে বাসায় পৌঁছে দিয়ে আসে। ওই সময় ওখানে লিন আসে আর বলে আমি নিজেই নতুন একটা দোকান নিয়েছি এবং ডেকোরেট করেছি। শিয়া বলে কালকে আমাকে নিয়ে যেও, আমিও দেখবো তোমার দোকানটা। পরের সিনে দেখি শ্যান আর গুয়ানশিক ওই কিলারটির বিষয় নিয়ে কথা বলছিল লিনের স্টোরের সামনে। তখনই লিন দোকান থেকে বের হয়। শ্যান তাকে দেখে মনে মনে বলে লিনের হাইট তো ওই পাওয়ার লোকটির ছায়ার সাথে ম্যাচ হয়। লিন চলে গেলে শ্যান ভেতরে গিয়ে একটা স্টাফকে বলে 5 দিন আগে গুয়ানশিক দোকানে ছিল। স্টাফ বলে না না, সে তো ওই দিন ছুটি নিয়েছিল, দোকানে এসেছিল না। লিনের উপর শ্যানকে নিয়ে আরো সন্দেহ বেড়ে যায়। এরপর শ্যান লিনের বাড়ির বাহিরে দাঁড়িয়ে দেখে লিনের রুমের লাইট অফ করা। তাই সে লিনকে কল করে বলে তুমি কোথায়? লিন বলে আমি তো রুমের ভিতরে আছি। শ্যান বলে তোমার রুমের লাইট অন করো তো। তখন লিন অজুহাত দিয়ে বলে আমার রুমের লাইটের সমস্যা হয়েছে। তবে লিন বাসার মালিক মানে জ্যোতিষীকে বলে লিন কোথায় আছে এটা জানো?
জ্যোতিষী বলে লিন তো এখন দোকানে গিয়েছে। আসলে শিয়াও লিনের এই নতুন দোকানটি দেখতে লিনের সাথে এসেছে। তবে ডিয়ার, এখানে আমরা দেখি লিন ওই কিলারের চাকুটা বের করে শিয়ার দিকে এগিয়ে যায়। ওদিকে শান্ত জেনে গিয়েছে শিয়া লিনের সাথে লিনের দোকানে আসে, তাই সে দ্রুত গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। অল্প সময়ের ভিতর সে ওখানে পৌঁছে যায় এবং বাহির থেকে লিনের হাতে চাকু দেখে দৌড়ে ভিতরে চলে যায়। যে দেখে লিনের অন্য হাতে একটা আপেল আছে। আসলে সে আপেলটা কাটার জন্যই চাকুটা নিয়েছিল। লিন শ্যানকে বলে, রাত্রে হঠাৎ করে তুমি এখানে কি জন্য এসেছো? শ্যান মিথ্যা বলে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভিতরে আসলাম তোমার সাথে কিছু কথা বলার জন্য। তুমি 5 দিন আগে তুমি স্টোর থেকে ছুটি নিয়েছিলে কেন? লিন বলে, ওই দিন আমার নিজের স্টোরে কিছু কাজ ছিল, এজন্য ছুটি নিয়েছিলাম। আর তুমি কি আমাকে কিলার মনে করছো নাকি? শিয়াও বলে, হ্যাঁ আমিও জানি। ওই দিন লিন আমার সাথে বসে হোটেলে ড্রিঙ্কস করে তারপরে সে নিজের স্টোরে চলে গিয়েছিল কাজের জন্য। এরপর শ্যান শিয়াকে বাসায় পৌঁছে দিতে নিয়ে যাচ্ছিল। শিয়া বলে, তুমি হুদাই একটা ইনোসেন্ট ছেলেকে সন্দেহ করছো। শ্যান বলে, লিন এই শহরে আসার পর থেকে এসব মার্ডার শুরু হয়েছে, সন্দেহ করাটা তো স্বাভাবিক। শিয়া বলে, তুমিও তো ওই সময় এই শহরে এসেছিলে তাই না? শ্যান বলে, হ্যাঁ আমি পুলিশ অফিসার। আর শোনো, লিনের থেকে তুমি দূরে থেকো, ওকে নিয়ে আমার সন্দেহ আছে। পরের দিন দেখি শিয়া তার বান্ধবী জিয়াকে বলে, ওই সাইকো কিলার আমার মতো অতীত দেখতে পায়, আর সে আমাকে টাচ করে আমার অতীত দেখে জিসুর লোকেশন জেনে গিয়েছে এবং ওখানে গিয়ে তাকে মেরে দিয়েছে। জিয়া বলে, তাহলে তো ওই কিলারটি তোমার পাওয়ার সম্পর্কেও জানে। তোমাকে সে এখনো কেন মারেনি? হতে পারে হয়তো সে তোমাকে এত সহজে মারতে চায় না। প্রথমে সে হয়তো ওই লোকদের মারবে যে তোমার অনেক ক্লোজ, যাকে তুমি অনেক কেয়ার করো। আর আমি তো তোমার অনেক ক্লোজ, তাহলে সে কি আমাকে মারবে? এটা বলে সে ভয় পাইতে থাকে। পরের সিনে আমরা দেখি শ্যান কল করে শিয়া এবং গুয়ানশিককে তার বাসায় যেতে বলে, কারণ তারা দুজনই অতীত দেখতে পায়, তাই ইনভেস্টিগেশন করার জন্য তাদের হেল্প নিবে। এরপর তারা 3 জন মিলে ডিসকাস করছিল। শ্যান বলে, কিলার জানে শিয়া অতীত দেখতে পায় এবং কিলার নিজেই অতীত দেখতে পায়। আর কিলার প্রতিটা মার্ডার করার সময় চোখ বন্ধ করে মার্ডার করেছে, যাতে শিয়া তার পিছনে হাত দিলে অতীতের ভিজনে দেখতে না পায় যে সে তাকে মার্ডার করেছিল। মানে কিলার না দেখেই মার্ডার করেছিল। আর কিলার যেহেতু শিয়াকে টাচ করেছিল, এর মানে সে এটাও জেনে গিয়েছে যে গুয়ানশিকও অতীত দেখতে পায়। লিন বলে, গতকাল এই শহরে একটা ইভেন্ট শুরু হতে যাচ্ছে। এই ইভেন্টে বহু লোক আসবে। ওই দিন আমাদের খুনিকে খুঁজে বের করতে হবে। শিয়া বলে, কিলার চোখ বন্ধ করে মার্ডার করে নিজেকে লুকাতে পারলেও যেদিন আমরা সবাই পাওয়ার পেয়েছিলাম ওই দিন তো সে আমাদের আশেপাশে ছিল, ওইটা সে লুকাতে পারবে না। শ্যান বলে, হ্যাঁ তোমরা দুজন অতীত দেখে এটা বের করবা যে ওই দিন রাত্রে ওই পিলারের পিছনে কে ছিল। এরপর শিয়া ওখান থেকে বের হয়ে লিনের বাসায় যায় লিনের সাথে দেখা করতে। তবে লিন বাসায় ছিল না। লিন আসলে ওই জ্যোতিষীর বাসায় ভাড়া থাকে, আর ওই জ্যোতিষীর নাম হলো শ্যামন। জ্যোতিষী শ্যামন বলে, লিন এখনো দোকানে আছে। আমি কালকের অনুষ্ঠানের জন্য তার কাছে একটা বক্স বানাতে দিয়েছি। কালকে আমি বক্সের ভিতর থেকে লোকদের হাত দেখে ভবিষ্যৎ বলে টাকা নিব। তখনই লিন দোকান থেকে ওখানে চলে আসে এবং বলে, তোমরা এখানে দাঁড়িয়ে কি গল্প করছো? এরপর লিন আর শিয়া গল্প করতে থাকে। তখনই দূরে ছাদে দাঁড়িয়ে শ্যান তাকে ইশারা করে ডাক দেয়। শিয়া ওখানে গিয়ে বলে, জ্যোতিষী শ্যামন আছে না, ও অনুষ্ঠানের দিন অনুষ্ঠানে বসে লোকদের হাত দেখবে। এরপর শিয়া শ্যানের প্ল্যান মতো জ্যোতিষীর কাছে যায় আর বলে, আমি ওই দিন তোমাকে হেল্প করব। তুমি তো জানো আমি অতীত দেখতে পাই। আমি যেটা বলবো ওটা 100% সত্যি হবে এবং তোমার পপুলারিটিও বেড়ে যাবে। এটাতে জ্যোতিষী শ্যামনও রাজি হয়ে যায়। শিয়া বলে, তবে কিন্তু আমি লোকদের ফেস দেখাবো না, তেমন করে একটা বক্স বানাও। এটাতে জ্যোতিষী রাজি হয়ে যায় এবং লিনকে বলে কিভাবে বক্সটা বানাতে হবে, কারণ লিনই বক্সটা বানাবে। এরপর আমরা ইভেন্টের দিনের সিন দেখি। শ্যান শিয়া, জিয়া এবং গুয়ানশিককে ডেকে সমস্ত প্ল্যান ঠিক মতো বুঝিয়ে দেয়। এটাও বলে যে কিলার যেন তোমাদের দুজনকে টাচ করতে না পারে। টাচ করলে কিন্তু কিলার আমাদের প্ল্যান সম্পর্কে জেনে যাবে। তোমরা শুধু বের করবা ওই দিন রাত্রে তুমি আর গুয়ানশিক ছাড়া পিলারের পিছনে কে ছিল। আর হ্যাঁ, আমাদের সন্দেহ কিন্তু লিনের উপরে বেশি। লিনকে অবশ্যই কোনো একটা বাহানা বানিয়ে তাকে চেক করতে হবে। এরপর বক্স বসানো হয় এবং লোকরা আসতে থাকে তাদের ভাগ্য চেক করার জন্য। যে চেক করতে আসে তাকে বক্সের একটা জালির উপরে বসিয়ে দেওয়া হয়, আর বক্সের ভিতরে বসে শিয়া পিছনে হাত দিয়ে অতীত দেখতে থাকে। এর ভিতর ওখানে লিন পৌঁছে যায়। গুয়ানশিক লিনকে মাসাজ করার বাহানার অফার করে, যাতে সে বাহানা করে লিনের পাস্ট দেখতে পায়। তবে লিন সাফ সাফ মানা করে দেয়। গুয়ানশিক লিনের পাসওয়ার্ড ট্রাই করে, তবে সে ব্যর্থ হয়। এরপর শ্যান শিয়ার দাদাকে পাম মেরে গুয়ানশিকের কাছে নিয়ে আসে ফ্রি ম্যাসাজ করানোর জন্য। গুয়ানশিক তার পা চেক করে দেখে ওই দিন রাত্রে ওই এলাকায় চেয়ারম্যান ওই ফার্মের দিকে গিয়েছিল। এরপর সবার ভিতর সন্দেহ এসে যায় যে এই এলাকার চেয়ারম্যান ওই কিলারটি হতে পারে।
এরপর তারা যাই তাই করে পাম দিয়ে চেয়ারম্যানকে বক্সের উপরে বসায়। এই চেয়ারম্যান লোকটিকে কিন্তু আমরা ড্রামার প্রথমে দেখেছিলাম। আমরা দেখেছিলাম যে চেয়ারম্যান শিয়ার মাকে বাঁচানোর চেষ্টা করেছিল যখন শিয়ার মা গাড়ির ভিতরে ডুবে গিয়েছিল। যাই হোক, তারা যাই তাই করে পাম মেরে চেয়ারম্যানকে ওই বক্সের উপরে বসায়। শ্যান তখন তাকে টাচ করে দেখে ওই দিন রাত্রে চেয়ারম্যান ওই ফার্মে গিয়েছিল। আসলে সে গুয়ানশিকের বাবার সাথে দেখা করতে গিয়েছিল, কারণ ওই ফার্মটা সে কিনতে চেয়েছিল। সে ওই চেয়ারম্যানের অতীতের ভিজনে তার মাকে দেখতে পায় এবং তার মাকে দেখে তার মনটা অনেক খারাপ হয়ে যায়। যাই হোক, ওই দিন রাত্রে পাওয়ারটি পড়ার আগেই চেয়ারম্যান ফার্ম থেকে চলে গিয়েছিল। তবে সে চেয়ারম্যানের ভিজনে এটাও দেখে ওই সময় জ্যোতিষী শ্যামন ওই ফার্মের ভিতরে ছিল। এরপর গুয়ানশিক শ্যামনের পায়ে টাচ করে দেখে ওই দিন তো শ্যামন ভুল কর্মে ফার্মের ভিতরে চলে গিয়েছিল। তবে সে ওখানে আর একটা লোককে দেখতে পায় যে ওই পিলারের পাশে দাঁড়িয়েছিল। গুয়ানশিক তাকে চিনতে পারে এবং ছুটে গিয়ে শ্যানকে বলে, পেয়ে গিয়েছি, ওই দিন পিলারের পিছনে লিনই ছিল। লিন ওই পাওয়ারটি পড়ার সময় পিলারের পিছনে দাঁড়িয়েছিল। এই কথা শুনে সবাই তো অবাক হয়ে যায়। এই কথা শ্যান শিয়াকেও বলে। শিয়া বলে, সবকিছু যখন ক্লিয়ার হয়ে গিয়েছে সেহেতু লিনকে অ্যারেস্ট করে নাও। শ্যান বলে, কিভাবে অ্যারেস্ট করব? অ্যারেস্ট করতে গেলে তো তার কোনো প্রমাণ থাকা লাগবে। শিয়া বলে, আমি প্রমাণ দিব, বলবো যে ওই দিন আমরা পাওয়ারটি যখন পেয়েছিলাম ওই দিন ওখানে লিনও ছিল। শ্যান তখন বলে, এমন প্রমাণ দিলে তোমাকে পাগলা গরদে রেখে দিয়ে আসবে পাগল বলে। একমাত্র রাস্তা হলো ওর কাছে মার্ডার ওপেন খুঁজতে হবে এবং মার্ডার করার পর সে চাকু কোথায় রাখে চাকুটা খুঁজে পেলে প্রমাণ বের করা যাবে। তবে চাকু কোথায় রাখে এটা জানতে গেলে লিনকে টাচ করা লাগবে। তুমি না হয় গুয়ানশিক, দুজনের ভিতর কেউ তাকে টাচ করে দেখতে হবে। এরপর আমরা ওই ইভেন্টে দেখি লিন যখন ঘোরাঘুরি করছিল তখন শ্যান তার কাছে যায় এবং প্রথমে সে চেয়ারে বসে লিনকে ওই বাস্কেটের উপরে বসতে বলে তোমার সাথে কিছু কথা আছে। আসলে লিন যখন ওই জালির উপরে বসবে তখন শিয়া তাকে টাচ করে চেক করে দেখবে। তবে লিন বসে না, বলে যা বলার বলো, আমি এখানে দাঁড়িয়ে আছি। শ্যান বলে, তুমি সিহলের সব থেকে বড় ইউনিভার্সিটিতে পড়ে এই শহরে এসে এমন ছোট ছোট কাজ কেন করছো? লিন বলে, তুমি কি বলতে চাচ্ছ? আমি এই শহরে খুন করতে এসেছি? শ্যান বলে, না না, আমি এটা বলতে চাইনি, তবে আমি একটা ডিটেকটিভ অফিসার, আমি সবার উপরে সন্দেহ করতে পারি। লিন বলে, তুমি আমাকে অযথা সন্দেহ করছো, আমি কোনো দোষ করিনি বা কোনো খুনও করিনি। এরপর ইভেন্ট শেষে শিয়া আর জিয়া শ্যানের সাথে পুলিশ স্টেশনে যায়। শিয়া বলে, আমি সুযোগ বুঝে লিনকে টাচ করে অতীতে কি ঘটেছিল এটা দেখে নিব। শ্যান বলে, না, এটা করো না, লিন যদি কিলার হয় তাহলে সে তোমাকে ক্ষতি করতে পারে। ওয়েল ডিয়ার, পরের সিনে আমরা দেখি শিয়া তার আন্টির সাথে তার মায়ের কবরস্থানে যায়। শিয়া তার আন্টিকে বলে, আমার মা আমার মতো বয়সে কেমন ছিল? তখন তার আন্টি বলে, তোমার মা খুবই ভালো লোক ছিল, সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত এবং সে অনেক ভালো একটা জার্নালিস্ট ছিল। লিন বলে, তাহলে আমার মা কার পানির ভিতরে ডুবিয়ে কেন সুইসাইড করেছিল? আন্টি বলে, এটা তো সঠিক কারণ আমি জানি না, তবে চেয়ারম্যান বলেছিল তোমার মা নাকি ওই সময় কোনো কারণে ডিপ্রেশনে ছিল। সে বলে, আমার মাকে চেয়ারম্যান কিভাবে চিনত? আন্টি বলে, তোমার মা ওই সময় অন্যায়ের বিরুদ্ধে আর্টিকেল লিখতো, এই জন্য তোমার মাকে সবাই চিনত। এরপর আন্টি আর শিয়া বাসায় ফিরে দেখে চেয়ারম্যান তার দাদার সাথে দেখা করতে এসেছে। সে চেয়ারম্যানকে বলে, আপনি তো আমার মাকে ভালোভাবে চিনতেন বা জানতেন, আমার মা সুইসাইড কেন করেছিল? চেয়ারম্যান বলে, ওই সময় তোমার মা একটা আর্টিকেল লিখছিল এবং সে খুবই ডিপ্রেশনে ছিল। ওই টাইমে আমিও খুবই বিজি ছিলাম, এজন্য তোমার মায়ের মৃত্যুর 1 মাস আগ পর্যন্ত আমার সাথে কথা হয়েছিল না। এটা শুনে শিয়া কিছুটা অবাক হয়, কারণ শিয়া অনুষ্ঠানের দিন তার অতীত দেখেছিল এবং অতীতের ভিজনে দেখেছিল তার মা মারা যাওয়ার আগে চেয়ারম্যান তার মায়ের কাছেই ছিল। এরপর শিয়ার আন্টি শিয়ার দাদাকে বলে, শিয়ার মা মারা যাওয়ার আগে কাকে নিয়ে আর্টিকেল লিখেছিল। তবে শিয়ার দাদা কিছু না বলেই চলে যাচ্ছিল, কিন্তু আন্টি তাকে থামিয়ে বলে, আসলে শিয়ার মায়ের সাথে কি ঘটেছিল? দাদা বলে, আসলে শিয়ার মা সুইসাইড করেছিল না, তার কেস সুইসাইড বলে চালিয়ে দেওয়া হয়েছিল। এদিকে শ্যান লিনের একটা ডকুমেন্টস পায় এবং ওই ডকুমেন্টসে লেখা আছে লিনের মায়ের মৃত্যু হয়ে গিয়েছে এবং তার বাবা কোথায় গিয়েছে কেউই জানে না। এরপর শ্যান ছাদে বসে দেখে লিন কোথাও যাচ্ছে, তাই সে এই সুযোগে লিনের রুম চেক করতে তার রুমের ভিতরে যায়। তবে সে বহু খোঁজাখুঁজি করেও কিছু পায় না, তবে লিনের ছোট কালের একটা ফটো পায়। তখনই কাউকে আসার শব্দ শুনে লিন দরজার পিছনে লুকিয়ে পড়ে। এরপর রুমের ভিতরে শ্যামন মানে জ্যোতিষী আসে, এটা তো জ্যোতিষীর বাড়ি। শ্যান চুপি চুপি চলে যেতে গেলে জ্যোতিষী তাকে দেখে ফেলে। শ্যান তখন বলে, এখন তো লিন রুমে নেই, তাহলে তুমি লিনের রুমে কেন এসেছো?
জ্যোতিষী বলে আসলে আমি লিনের কাছে ইংলিশ শিখছি, কাল সে আমার এক্সাম নিবে এবং এক্সামে আমি যদি না পারি তাহলে সে আমাকে প্রচন্ড বকা দিবে, তাই আমি প্রশ্নটা চুরি করার জন্য এখানে এসেছিলাম। ওদিকে গুয়ানশিক গাড়ি নিয়ে যাচ্ছিল, তখন সে লিনকে শপে যেতে দেখে তাকে ফলো করতে থাকে আর শ্যানকে ফোন করে বলে আমি লিনকে ফলো করছি। লিন বলে কোনো রিস্ক নেওয়ার প্রয়োজন নেই, এখনই চলে আসো। গুয়ানশিক উকি মেরে দেখে লিন ঘুমিয়ে গিয়েছে, তাই সে শ্যানকে কিছু না জানিয়ে লিনকে চেক করতে রুমে ঢুকে পড়ে। যখন সে চুপি চুপি লিনের পায়ে টাচ করতে যায় অতীত দেখার জন্য, তখনই লিনের ঘুম ভেঙে যায়। গুয়ানশিক তখন ভয় পেয়ে পিছনে সরে যায় এবং একটা আলমারিতে ধাক্কা লেগে আলমারিটা তার উপরে এসে পড়ে। খানিকটা পর দেখি শ্যান ছুটতে ছুটতে হসপিটালে যায়। তখন সে একটা ডেড বডি দেখে ছুটে যায় এবং প্রচুর কান্না করতে থাকে আর বলে আমি তোমাকে মানা করেছিলাম তুমি লিনের কাছে যেও না। তখনই পিছন থেকে গুয়ানশিক এসে তার কাঁধে হাত রেখে বলে তুমি কান্না করছো কেন? আসলে শ্যান তো অন্য কারোর ডেড বডি দেখে গুয়ানশিক মনে করেছিল। ওখানে লিনও আসে। শ্যান বলে আসলে কি হয়েছিল? গুয়ানশিক বলে আমি লিনকে ঘুমানো দেখে তাকে ডাকতে গিয়েছিলাম, তবে লিনের চোখ খোলা দেখে ভয় পেয়ে আমি আলমারির তলে পড়েছিলাম। এরপর লিনই আমাকে হসপিটালে নিয়ে এসেছিল। ওদিকে শেয়ার আন্টি পুলিশ অফিসারের কাছে যায়, মানে তার ছোটবেলার বয়ফ্রেন্ডের কাছে, আর বলে শেয়ার দাদা বলেছে শেয়ার মা নাকি সুইসাইড করেনি, তাহলে কি ঘটেছিল কেসটা একটু ইনভেস্টিগেশন করে দেখতে পারো। পুলিশ অফিসার বলে আমি অলরেডি এটা নিয়ে কাজ করছি এবং আমি জানতে পেরেছি এই শহরে অনেক বছর আগে একটা লোক সবার কাছ থেকে সস্তা দামে জমি কিনে নিয়েছিল আর বলেছিল এখানে বড় একটা কোম্পানি হবে এবং এই কোম্পানিতে তোমাদের সবার জব দেওয়া হবে। তবে পরে নাকি আর ওখানে কোম্পানি হয়েছিল না, ওই জমিগুলো সে চড়া দামে বিক্রি করে দিয়েছিল। এটা নিয়ে সবাই প্রোটেস্ট করতে শুরু করে। শেয়ার মা খুবই কড়াভাবে প্রতিবাদ জানাতে থাকে এবং এটার বিরুদ্ধে সে একটা আর্টিকেলও লিখছিল। এরপর তারা দুজন একটা ডকুমেন্টস খুঁজে পায় এবং সেটা দেখে তারা অবাক হয়ে যায়। তারা দেখে ওই সমস্ত জমি এখন চেয়ারম্যানের নামে আছে। ওদিকে আমরা শেয়ার দাদাকে দেখি, সে শেয়ার মায়ের কবরে ফুল রাখতে যায়। যে দেখে এখানে চেয়ারম্যান এসে তার কবরে ফুল রেখে গিয়েছে এবং সে রাগ করে সেটা ফেলে দেয়। তখনই ওখানে চেয়ারম্যান যার নাম চা সে চলে এসে এটা দেখে ফেলে। চেয়ারম্যান চাকে দেখে শেয়ার দাদা ঘাবড়ে যায় আর বলে আরে তুমি এই ফুলটা রেখেছিলে নাকি? আসলে আমার বয়স হয়ে গিয়েছে তো এজন্য চোখে ঠিক মতো দেখি না। চেয়ারম্যান চা বলে তুমি তোমার চোখ ঠিক করো, আমি কিন্তু জানি তুমি আমার কোম্পানি থেকে ডকুমেন্ট চুরি করেছিলে এবং পরে শেয়ার কাছে সেটা পাঠিয়ে দিয়েছিলে। ওদিকে আমরা শ্যানকে দেখি, সে একটা জায়গায় দাঁড়িয়ে লিনের ছোটবেলার ফটোটা বের করে দেখে এবং এই জায়গার সাথে ফটোর জায়গাটা মিলে যায়। তাই সে শিয়াকে কল করে বলে লিনের সাথে এই শহরের কোনো কানেকশন আছে? শিয়া বলে লিন একবার বলেছিল তার মা নাকি এই শহরে থাকে, লিন এই শহরে আগে কখনো আসেনি, এটাই প্রথমবার। তবে ফটোটা দেখে বোঝা গিয়েছে লিন মিথ্যা বলেছে, সে আগেও এখানে এসেছিল। তাই সে শিয়াকে বলে তুমি লিনের থেকে দূরে থাকবে। এরপর শ্যান লিনের ভার্সিটিতে পৌঁছে যায় এবং জিজ্ঞাসাবাদ করে জানতে পারে লিন মাঝপথে পড়াশোনা ছেড়ে চলে গিয়েছিল। একটা টিচার বলে 6 বছর আগে এই লোকটি এই ভার্সিটিতে একটা লেকচার দিয়েছিল। এরপর থেকে লিনকে আর এই ভার্সিটিতে দেখিনি। শ্যান ওই লেকচারের ভিডিওটা দেখে যেখানে আমরা দেখি চেয়ারম্যান চা এসে সমস্ত স্টুডেন্টদের মাঝে ভাষণ দিয়েছিল। তবে ভাষণের মাঝপথে লিন উঠে চলে যায়। ওয়েল ডিয়ার, রাত্রে আমরা দেখি চেয়ারম্যান চা রাত্রে অফিসে যাচ্ছিল এবং তাকে কেউ ফলো করছিল। ওই সময় শিয়াও কোনো দরকারে ওখানে গিয়েছিল। তখন সে দেখে রেইনকোট পরা ওই কিলারটি চাকু বের করে চেয়ারম্যান চায়ের পিছু যাচ্ছিল। এবং ডিয়ার, এটা অন্য কেউ না বরং জ্যোতিষী শ্যামন। শিয়া জ্যোতিষীকে পিছন থেকে ডাক দেয়। জ্যোতিষী শ্যামন আগে থেকে নার্ভাস ছিল, সে অনেক কান্না করতে থাকে। শিয়া তার হাত থেকে চাকুটা নিয়ে নেয়। এরপর বাইরে এসে শিয়া বলে তুমি এখানে কি করছিলে? শ্যামন বলে আমি চেয়ারম্যান চাকে মারতে গিয়েছিলাম, কারণ এখান থেকে কিছু বছর আগে সে আমার বাবাকে কম দামে জমি বেচার কথা বলে বাবার সমস্ত জমানো টাকা নিয়ে নিয়েছিল। বাবা মনে করেছিল জমিটা কিনে আমি আমার ছেলের ভবিষ্যৎ ভালো করব, তবে শেষে টাকাও মেরে দেয়, জমিও দেয় না। ওই টাকাগুলো বাবার শেষ সম্বল ছিল, আর কিছুই ছিল না। এটাতে টেনশন করে বাবা ফাঁসি নিয়ে নেয়। আর বাবার মৃত্যুর শোকে আমার মাও মারা গিয়েছিল। আমি ওই সময় আর্মি ট্রেনিং এ ছিলাম। বাসায় এসে বাবা মাকে আর ডাকতে পারিনি। এরপর শিয়া শ্যানের সাথে দেখা করে আর বলে 2005 সালে একটা কার পোর্ট থেকে সমুদ্রের ভিতরে ডুবে গিয়েছিল এবং একটা মহিলা মারা গিয়েছিল এবং ওই মহিলাটি অন্য কেউ না বরং আমার মা ছিল। তবে ওই সময় এটার কোনো ইনভেস্টিগেশন হয়নি, এটা বলে কেস বন্ধ করে দিয়েছিল যে আমার মা নিজের জান নিজেই নিয়ে নিয়েছে। ওই সময় আমরা আড়ালে আর একটা লোককে দেখি, সে শিয়া এবং শ্যানের কথাগুলো লুকিয়ে শুনছিল। এরপর সে চেয়ারম্যান চাকে গিয়ে বলে দেয় আসলে সে চেয়ারম্যান চায়ের লোক ছিল।
এরপর শিয়া চলে গেলে শ্যান ওই কেস ফাইলটা বের করে। কেস ফাইলে লেখা আছে শিয়ার মা গাড়ির ব্রেকে পা রেখে ঘুমের মেডিসিন নেয়। এরপর যখন তার ঘুম চলে আসে তখন শিয়ার মায়ের পা ব্রেক থেকে সরে যায় এবং গাড়িটা পানিতে গিয়ে ডুবে যায়। পরের দিন শিয়া আর শ্যান ওই জায়গায় যায় যেখানে শিয়ার মায়ের গাড়িটা ডুবে গিয়েছিল। শ্যান বলে ওটা তো কোনো একটা অ্যাক্সিডেন্টও হতে পারে, তাহলে কেস কেন বন্ধ করে দিয়েছিল? শিয়া বলে কারণ ওই সময় চেয়ারম্যান চা পুলিশকে বলেছিল শিয়ার মা কিছুদিন ধরে খুবই চিন্তিত ছিল, মনে হয় সে তার হাজবেন্ডের মৃত্যুতে ডিপ্রেশনে চলে গিয়েছিল। আমি নিজেই জানি শিয়ার মা সবসময় ডিপ্রেশনের মেডিসিন নিত। শ্যান বলে এই কেসটা আবারও দেখতে হবে, মনে হচ্ছে তোমার মায়ের মৃত্যু সাধারণ কোনো মৃত্যু ছিল না। এরপর শিয়া বাসায় গিয়ে দেখে চেয়ারম্যান তাদের বাসায় এসেছে এবং তার দাদা এবং আন্টির সাথে বসে ড্রিঙ্কস করে ড্রাঙ্ক হয়ে মাতলামি করছে। সে শিয়াকে আসতে দেখে বলে তুমি শ্যানের সাথে এত বেশি সময় কাটাও কেন? তবে শিয়া কিছুই বলে না। এরপর চেয়ারম্যান চা চলে যাচ্ছিল, তবে শিয়ার দাদা তাকে এগিয়ে দিতে নিয়ে যায়। তখন চা বলে শিয়া তো একদম তোমার মেয়ের মতো হয়েছে, দেখতেও মেয়ের মতো এবং কাজেও। দাদা আর ধৈর্য ধরতে পারে না, চিল্লিয়ে বলে শিয়ার ব্যাপারে একটা কথাও বলবে না। তবুও চেয়ারম্যান চা থামে না, সে হাসতে হাসতে বলে আমি যদি ওই সময় শিয়ার মাকে একটু কেয়ারে রাখতাম তাহলে সে সুইসাইড করতো না। শিয়ার দাদা বলে শিয়ার মা সুইসাইড করেছিল না, এটা বলে চায়ের কলার ধরে নেয়। চা শিয়ার দাদাকে ধাক্কা মেরে দূরে ঠেলে দেয় আর এটা দেখে শিয়ার কুকুরটা জোরে জোরে ডাকতে থাকে। শিয়া ওখানে আসলে দাদা বলে কিছুই হয়নি। শিয়া তার কুকুরের পিছনে হাত দিয়ে দাদা এবং চেয়ারম্যানের কথাগুলো দেখে নেয়। এরপর সে তার দাদাকে গিয়ে বলে আমার মা সুইসাইড করেনি আর তুমিও চাকে সন্দেহ করো, এজন্য এত বছর ধরে চাকে ফলো করছো তাই না? দাদা বলে এটা তোমার মায়ের মেটার না, আমার মেয়ের মেটার, আমি দেখে নিব। শিয়া রেগে বলে তাই তো, আমরা তো আর ফ্যামিলি না, ওকে তুমি তোমার মেয়েকে নিয়ে ভাবো, আমি আমার মাকে নিয়ে ভাবি। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এরপর শিয়াকে তার বান্ধবীর সাথে দেখি। শিয়া জিয়াকে চেয়ারম্যানের সমস্ত ঘটনা খুলে বলে। জিয়া বলে তাহলে তো তুমি চেয়ারম্যানকে টাচ করে চেক করে দেখতে পারো ওই ঘটনাটা সত্যি কিনা। তবে শিয়া তাকে কিভাবে টাচ করবে? এরপর তারা প্ল্যান করে অনেকজন চেয়ারম্যানের কাছে যায় আর বলে আমরা নতুন প্রজন্ম, আপনি ভোটে পাশ করার পর আমাদের সাথে কখনো পার্টি করেনি, চলেন আজ আমরা সবাই মিলে ড্রিঙ্কস করি। এটা সেটা বাহানা বানিয়ে তারা সবাই মিলে চেয়ারম্যান চাকে ড্রাঙ্ক করে দেয়। এরপর শিয়া চেয়ারম্যানকে টাচ করে অতীত দেখার জন্য। সে দেখে যে লোকটি কোম্পানি বানানোর জন্য জমি কিনেছিল সে চেয়ারম্যান চায়ের সাথে একটা ডিল করে। সে বলেছিল এর পরে চেয়ারম্যান তোমাকে বানানো হবে, তবে তোমাকে একটা কাজ করে দিতে হবে। শিয়ার মা আমার বিরুদ্ধে একটা আর্টিকেল লিখছে, ওটা তোমাকে পাবলিক হওয়ার আগে চুরি করে আনতে হবে। আর তাই যদি না হয় তাহলে এমন কাজ করো যাতে শিয়ার মা আর আর্টিকেলটি পাবলিক করতে না পারে। এরপর শিয়া ভিজনে দেখে চেয়ারম্যান চা তার মায়ের কফির ভিতর ঘুমের মেডিসিন মিশিয়ে দিয়েছিল। পরে যখন শিয়ার মা সেন্সলেস হয়ে গিয়েছিল তখন চেয়ারম্যান ওই গাড়িটা ধাক্কা মেরে পানির ভিতরে ফেলে দেয়। এসব দেখে শিয়া তো একদমই অবাক হয়ে যায়, সে এটা কখনো কল্পনাও করেনি। পরের সিনে দেখি শ্যান তার পুলিশ বন্ধুকে বলছে লিনের উপরে নজর রাখবে। তবে লিনের বন্ধু খোঁজ নিয়ে জানতে পারে লিন তো দোকান থেকে 1 ঘন্টা আগেই ছুটি নিয়ে চলে গিয়েছে। তাই সে তখনই কল করে শ্যানকে বলে দেয়। শ্যান আর একটা সেকেন্ডও দেরি করে না, সে গাড়ি নিয়ে ওই কোম্পানির দিকে ছুটতে থাকে। কোম্পানিতে পৌঁছে সে রুম খুলতেই দেখে কেউ চেয়ারম্যান চাকে চাকু দিয়ে শেষ করে দিয়েছে। আর একটু দূরে শিয়ার দাদা ঘায়েল অবস্থায় পড়ে আছে এবং তার হাতে ওই ছুরিটা আছে যেটা দিয়ে তাকে কিল করা হয়েছে। ওখান থেকে শ্যান সুজার লিনকে খোঁজ নিতে লিনের দোকানে যায় আর দেখে লিন কাজ করছে। শ্যান এসে বলে চেয়ারম্যান চায়ের মার্ডার হয়ে গিয়েছে। এসব শুনে লিন একটু অবাক হয় না আর এটা শ্যানও লক্ষ্য করে। শ্যান বলে যখনই কোনো মার্ডার হয় তখন তোমাকে এখানে পাওয়া যায়। লিন বলে তুমি এমন করে বলছো যেন আমি নিজে মার্ডার করে কফি শপে চলে এসে কাজ করছি। এরপর শিয়ার দাদাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। সমস্ত টিভি চ্যানেলের নিউজ হয় শিয়ার দাদা চেয়ারম্যানকে মেরেছে, এরপর সে নিজেকে মারার চেষ্টা করেছে। পরে দেখি শ্যান শিয়ার দাদার মেডিকেল রিপোর্ট চেক করে এবং সোজা শিয়ার কাছে চলে যায়। শিয়াও মনে করছিল হয়তো তার দাদা চেয়ারম্যান চাকে মেরে নিজেকে মারার চেষ্টা করেছে। তবে শ্যান তার দাদার মেডিকেল রিপোর্ট দেখে বলে তোমার দাদার বড় একটা রোগ আছে যেটার কারণে তার হাত সবসময় কাঁপতো। সে এতটাই অসুস্থ ছিল যে তার একটা ছুরি ধরার ক্ষমতা ছিল না, খুন করা তো দূরের কথা। এরপর শিয়া তার দাদার রুমে গিয়ে চেক করে এবং সে একটা প্রেসক্রিপশন পায় আর দেখে সত্যি তার দাদার রোগটা আছে। এরপর শিয়া দ্রুত হসপিটালে পৌঁছায় যাতে সে তার দাদাকে টাচ করে সত্যিটা জানতে পারে। তখনই তার দাদা তার হাত ধরে। শিয়া তার দাদার এমন অবস্থা দেখে অনেক কান্না করতে থাকে আর দেখতে দেখতে তার দাদার মৃত্যু হয়ে যায়।
শিয়া প্রচন্ড কান্না করতে থাকে। একটু পর শিয়ার কাছে শ্যান আসে আর বলে মন খারাপ করো না, তোমার দাদা খুনি না হলে আমি অবশ্যই খুনিকে খুঁজে বের করব। পরে শিয়ার দাদার ফিউনারেল হয়, সবাই ওখানে শিয়ার দাদাকে রেসপেক্ট দিতে চলে আসে। গুয়ান চিকো ওখানে ইরার সাথে আসে, মানে তার গার্লফ্রেন্ডের সাথে। ওই সময় জ্যোতিষী শ্যামন ওখানে এসে জোরে জোরে কান্না করে, বলে আমি যখন এই শহরে নতুন এসেছিলাম তখন কেউ আমাকে দেখতে পারতো না, সবাই আমাকে জাদুকর জ্যোতিষী বলে উপহাস করত। একমাত্র শিয়ার দাদা আমাকে খুবই ভালোবাসতো এবং একদম নিজের ছেলের মতো মনে করত। ওই সময় হঠাৎ করে গুয়ান শিক তার গার্লফ্রেন্ড ইরাকে নিয়ে ওখান থেকে চলে যায়, বলে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। এরপর শ্যান আর তার পুলিশ বন্ধু নোটিস করে সবাই ফিউনারেলে আসলেও লিন আসেনি। তাই শ্যান বলে আমাদের যাই করে হোক লিনকে খুঁজে বের করতে হবে, ওই সিরিয়াল কিলার লিনই। পরের সিনে দেখি জিয়া শিয়ার কাছে আসে এবং বলে মন খারাপ করিস না, খেয়ে নে। আসলে শিয়া সারাদিন না খেয়ে আছে, তবে শিয়া মানা করে দেয় কারণ সে খুবই গিল্টি ফিল করছিল যে সে তার দাদার সাথে থেকেও বুঝতে পারেনি তার দাদার এত বড় রোগ হয়েছিল। আড়ালে থেকে তার দাদা তাকে প্রচন্ড ভালোবাসতো, এটাও শিয়া বুঝতে পারেনি। এটা বলে সে প্রচন্ড কান্না করতে থাকে এবং বান্ধবী জিয়া তাকে সান্ত্বনা দিতে থাকে। ওই সময় দেখি শ্যান দূরে দাঁড়িয়ে শিয়াকে দেখছিল। ওয়েল ডিয়ার, এরপর শ্যান জানতে পারে লিন তার জবটা ছেড়ে দিয়েছে এবং নিজের দোকান ছেড়েও কোথাও ভেগে গিয়েছে। যখন তারা সবাই লিনকে নিয়ে ডিসকাস করছিল তখন ওদিকে আমরা শ্যানের পুলিশ অফিসার বন্ধুকে দেখি যে শিয়ার বাসায় ছিল, কারণ শ্যান তাকে শিয়ার বাসায় রেখে এসেছে কিছু ঘটলে শ্যানকে ইনফর্ম করার জন্য। তখনই ওখানে লিন চলে আসে আর এটা দেখে শ্যানের বন্ধু তখনই ফোন করে শ্যানকে বলে দেয়। লিন শিয়ার সাথে দেখা করে আর বলে সরি, আমি তোমার দাদার ফিউনারেলে আসতে পারিনি। আমার শহরে একটা মহিলার বডি পাওয়া গিয়েছিল, আমি দেখতে গিয়েছিলাম ওটা আমার মা কিনা। আসলে এটা প্রতিনিয়ত হয়, কোনো মহিলার ডেড বডি পাওয়া গেলে আমি দৌড়ে সেখানে পৌঁছাই যে ওটা আমার মা কিনা, তবে কখনো আমি আমার মাকে পাইনি। শিয়া লিনের হাত ধরে তাকে সান্ত্বনা দিচ্ছিল, তখন ওখানে শ্যান এসে দেখে নাই, তবে তাদেরকে ডিস্টার্ব না করে চলে যায়। ওদিকে আমরা গুয়ান শিককে দেখি, সে একটা বাহানা বানিয়ে শ্যামনের মানে জ্যোতিষীর কাছে যায় এবং তার পা টাচ করে নেয় অতীত দেখার জন্য। এরপর গুয়ান শিক দৌড়ে শ্যানের কাছে যায় আর বলে আমি অতীতের ভিজনে দেখেছি কিছুদিন আগে জ্যোতিষীর চেয়ারম্যানকে চাকু দিয়ে রেইনকোট পরে মারতে গিয়েছিল। তখনই ওখানে ডিটেকটিভ অফিসার চলে আসে এবং তার এই কথা শুনে বলে তুমি সত্যিই দেখেছিলে জ্যোতিষীর চেয়ারম্যানকে ছুরি দিয়ে মারতে গিয়েছিল? গুয়ান শিক বলে হ্যাঁ দেখেছিলাম। এরপর ডিটেকটিভ অফিসার জ্যোতিষীর বাসায় যায় এবং চাকুর ফটো দেখিয়ে বলে এটা তোমার কাছে আছে? জ্যোতিষী বলে হ্যাঁ, তবে আমি ওটা একটা জায়গায় ফেলে দিয়েছিলাম। চেয়ারম্যান এবং শিয়ার দাদার মার্ডার কেসে সন্দেহজনক হিসাবে ডিটেকটিভ অফিসার জ্যোতিষীকে অ্যারেস্ট করে নেয়। এরপর তাকে পুলিশ অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বলে তুমি ওই ছুরিটা কোথায় ফেলে দিয়ে এসেছিলে। পরে পুলিশ অফিসার অনেক পুলিশকে পাঠায় ওই ছুরিটা খোঁজার জন্য। ছুরিটা পেয়ে গেলে মনে করবে জ্যোতিষী ইনোসেন্ট এবং সবকিছু সত্যি বলছে, আর যদি না পায় তাহলে সে কিলার। ওদিকে শ্যান তার টিম মেম্বারদের বলতে থাকে আমি শিওর জ্যোতিষী কোনো কিলার না। শিয়াও এসে বলে শ্যামন চাকু নিয়ে চেয়ারম্যানের অফিসে গিয়েছিল, এটা সত্যি, তবে তাকে মারছিল না, আমিও ওখানে ছিলাম, আমি তাকে ডেকে নিয়ে সাথে করে নিয়ে এসেছিলাম। তাই তারা আসলে শ্যামন খুনি কিনা এটা জানার জন্য টাস্ক করে অতীত দেখতে চায়, তবে শ্যামনের সাথে তো ডিটেকটিভ অফিসার ছিল তাই পারছিল না। একটু পর ডিটেকটিভ অফিসার কোনো একটা কাজে অল্প সময়ের জন্য বাহিরে গেলে শিয়া আর শ্যান ওখানে পৌঁছে যায়। জ্যোতিষী শ্যামন তাদের দুজনকে দেখে বলে প্লিজ আমাকে তোমরা দুজন বাঁচিয়ে নাও, আমি কোনো খুনি না। পরে শিয়া শ্যামনকে টাচ করে অতীতের ভিজন দেখে ওই দিন শ্যামন একটা লোকের সাথে দেখা করে এবং লিনের দোকানে গিয়ে ঘুমিয়ে যায়। একটু পর লিনও তার দোকানে চলে আসে। এটার দ্বারা শিয়া বুঝতে পারে শ্যামন কোনো অপরাধী না। তাই শ্যামন রিকোয়েস্ট করে তোমরা ওই দুইজনকে একটু ডিটেকটিভ অফিসারের কাছে নিয়ে এসে সাক্ষী দাও প্লিজ। ওই লোকটা এবং লিন জানে আমি খুনের সময় কোথায় ছিলাম। তাই শ্যান ওই লোকটিকে এবং লিনকে সাক্ষী দেওয়ার জন্য ডেকে নিয়ে আসে। তারা দুজন সাক্ষী দেয় যে খুনের সময় শ্যামন আমাদের কাছে ছিল, তাই ডিটেকটিভ অফিসার শ্যামনকে মুক্তি দিয়ে দেয়। এরপর শ্যান লিনের কাছে যায় আর বলে আমি তোমাকে বিশ্বাস করি, তবে তুমি আমাকে আরো শিওর হতে তোমাকে একটু টাচ করতে দিবে। লিন বলে কি জন্য? অতীত দেখার জন্য। শ্যান বলে তুমি কিভাবে জানো? লিন বলে শিয়া একদিন ড্রাঙ্ক হয়ে আমাকে তার পাওয়ার সম্পর্কে বলে দিয়েছিল, ওকে সমস্যা নেই, তোমরা টাচ করে দেখতে পারো আমাকে। এরপর শিয়া এসে লিনকে টাচ করে তার অতীত দেখে এবং সে কনফার্ম হয়ে যায় যে লিন ওইসবের সাথে জড়িত না এবং পাওয়ার যেদিন পড়েছিল ওই দিন পিলারের পিছনে লিন ছিল না। ওয়েল ডিয়ার, এরপর দেখি শিয়া গুয়ান শিকের বাসায় যায়, তবে গুয়ান শিক বাসায় ছিল না, তার গার্লফ্রেন্ড ইরা ছিল। ইরা শিয়াকে বলে তুমি আমাকে একটু টাচ করে দেখো তো, গুয়ান শিক আমাকে একটা রিং দিয়েছিল, আমি কোথায় ওটা হারিয়ে ফেলেছি। শিয়া তাকে টাচ করতেই যাবে তখনই ওখানে গুয়ান শিক চলে আসে এবং ইরাকে টাচ করতে বাধা দেয়, বলে তুমি এসব কি করছো?
এটা শিয়ার কাছে একটু আজীব লাগে, তাই সে ফিরে এসে শ্যানকে বলে, আমার কাছে মনে হচ্ছে গুয়ানশিকে আমাদের এতদিন যা যা বলেছে সবকিছু মিথ্যা হতে পারে। হয়তো হতে পারে আমি আর গুয়ানশিক ব্যতীত তৃতীয় আর কেউ এই পাওয়ারটি পায়নি। হয়তো গুয়ানশিক এটা মিথ্যা বলেছে যে ওই দিন সে তার ছায়া দেখেছিল। শ্যান তখন একটু একটু বুঝতে পারে গুয়ানশিক সবার ভিতরে কিলারের সন্দেহ ঢুকিয়ে দিয়েছিল। প্রথমে চেয়ারম্যান চা, দ্বিতীয় লিন এবং তৃতীয় শ্যামন। সে লোকদের দোষী করে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে না তো। এরপর শিয়া আর শ্যান দুজন মিলে গুয়ানশিকের সাথে দেখা করতে যায়। তবে গুয়ানশিকের বাসায় পৌঁছালে গুয়ানশিকের গার্লফ্রেন্ড বলে গুয়ানশিক তো বাসায় নাই। পরে বৃষ্টি শুরু হয়। শ্যান শিয়াকে বাসায় পৌঁছে দিয়ে বলে, তুমি রুম থেকে বের হবে না, আমি গিয়ে গুয়ানশিককে খুঁজে আসি। ওদিকে আমরা গুয়ানশিককে দেখি সে একটা লোককে ফলো করছিল। লোকটিও তার মতো রেইনকোট পরা ছিল। প্রচন্ড অন্ধকার এবং বৃষ্টির ভিতর কিছুই দেখা যাচ্ছিল না। একটু পর বারবার ছুরি চালানোর শব্দ হয় এবং পরে আমরা দেখি ওই কিলারটি গুয়ানশিককে শেষ করে দিয়েছে। এর মানে গুয়ানশিক খুনি ছিল না। শ্যান এদিকে আসছিল, তখন সে ওই কিলারটিকে দেখে দাঁড়াতে বলে। কিলারটি ওখান থেকে ভেগে যায়। শ্যানও তার পিছু পিছু ভাগতে থাকে। সামনে ভাগার মতো আর কোনো রাস্তায় ছিল না। তখন শ্যানের সাথে কিলারটির ফাইট শুরু হয়। শেষে কিলারটি শ্যানের হাতে ছুরি মেরে ওখান থেকে পালিয়ে যায়। এরপরও লিন তার পিছু ছাড়ে না, তাকে পিছু করতে থাকে। একটা সময় লিনের বাসার সামনে এসে কিলারটি হারিয়ে যায়। একটু পর ওখানে লিন আসে, তবে শ্যানের সন্দেহ আবার লিনের উপরে যায়, কারণ লিনের বাসার সামনে থেকে কিলারটি উধাও হয়ে গিয়েছে এবং লিনের হাতে ব্লাডও লাগানো আছে। ওদিকে শিয়া আর জিয়া একসাথে রুমের ভিতরে ছিল। তখনই কেউ এসে জোরে জোরে দরজা নক করে। তারা দুজন ভয়ে ভয়ে দরজা খুলে আর দেখে গুয়ানশিক রক্তাক্ত অবস্থায়। গুয়ানশিক শিয়াকে কিছু বলতে চায়, তবে বলতে পারে না, শুধু বলে ব্ল্যাক। এটা বলে সে পৃথিবী থেকে বিদায় নেয়। ওদিকে শ্যান লিনকে বলে, তোমার হাতে রক্ত লাগানো কেন? তবে লিন বলে, আমি জানি না কিভাবে লেগেছে। শ্যান বলে, তুমি গুয়ানশিককে মেরেছো তাই না? লিন বলে, আমি কোনো খুনি না, শিয়া তো আমাকে অলরেডি চেক করে দেখেছে। শ্যান বলে, তুমি যে খুনি এটা আমি বের করেই ছাড়বো। এরপর শ্যান বাসায় আসে। শিয়া দরজার সামনে দাঁড়িয়েছিল। ভিতরে নিয়ে শিয়া শ্যানের হাতে ব্যান্ডেজ লাগিয়ে দেয় আর বলে, মারা যাওয়ার আগে গুয়ানশিক আমাকে কিছু বলতে চেয়েছিল, তবে শুধুমাত্র ব্ল্যাক বলার পর মারা গিয়েছে। শ্যান বলে, ব্ল্যাক বলতে বুঝিয়েছে খুনি যখন কিল করে তখন চোখ বন্ধ করে করে। শিয়া বলে, খুনি তো কিল করার আগে তার কাছে যাবে, তখন তো অবশ্যই চোখ খোলা রেখেই যায়, এটার মাধ্যমে তাকে ধরা যাবে। শ্যান বলে, হয়তো খুনি এমন কোনো ট্রিক্স জানতে পারছে যেটার ব্যবহার করলে অতীত দেখা যায় না। তুমি লিনের থেকে সাবধানে থেকো, লিনকে নিয়ে আমার সন্দেহ হচ্ছে। এরপর সে শ্যানের কথা শুনে না, বলে যাই করে হোক লিনকে টাচ করে সত্যিটা বের করতে হবে। তাই সে লিনের সাথে দেখা করে। লিন বলে, শ্যান আমাকে কিলার মনে করছে, তুমি চাইলে আমাকে টাচ করে আবারও চেক করতে পারো। শিয়া বলে, না দরকার নেই, আমি তোমাকে বিশ্বাস করি। লিন বলে, তুমি আমার সাথে আমার ওয়ার্কশপে যাবে, তুমি আমার সাথে থাকলে কেউ আমাকে নিয়ে সন্দেহ করবে না। শিয়া তাকে আর মানা করতে পারে না, তার সাথে ওয়ার্কশপে চলে যায়। খানিকটা পর শ্যান শিয়াকে বারবার কল করে, এজন্য শিয়া বাইরে এসে কলটা রিসিভ করতে আসে। এসে দেখে বাইরে শ্যান দাঁড়িয়ে আছে। শ্যান বলে, তোমাকে নিয়ে আমার চিন্তা হচ্ছিল তাই চলে এসেছি। আচ্ছা, তুমি কি লিনকে এতই পছন্দ করো যে ডাক দিলে সাথে সাথে চলে যাও? আমিও কিন্তু দেখতে খারাপ না, তুমি চাইলে কিছুদিনের জন্য আমার সাথে ডেট করতে পারো। এটা শুনে শিয়া রাগ করে আবারও ভিতরে চলে যায়। ওয়েলডিয়ার পরের দিনের সিন দেখি, রাত্রে শ্যানের দূরে ডিউটি পড়েছে, এজন্য সে শিয়াকে থানায় এনে জেলে ঢুকায় রাখে। বলে, তোমাকে বাইরে রাখলে লিন তোমাকে ডাকলে তুমি ছুটে চলে যাবে, খুনিকে ধরার জন্য তোমার বেঁচে থাকা জরুরি। এরপরে লিন এবং লিনের টিমেরা ডিউটিতে চলে গেলে শিয়া ডিটেকটিভ অফিসারকে ডাকে আর বলে, স্যার আমার একটা সুপার পাওয়ার আছে। এটা বলে সে ডিটেকটিভ অফিসারকে তার পাওয়ার সম্পর্কে বলতে শুরু করে। ডিটেকটিভ অফিসার মনে করে এই মেয়েটা পাগল হয়ে গিয়েছে, তাই সে শিয়াকে ছেড়ে দেয়। এরপর শিয়া তার বান্ধবী জিয়ার সাথে বাসায় চলে যাচ্ছিল, তখনই লিন তাকে কল করে তার সাথে দেখা করতে বলে। এটাতে শিয়া আর মানা করতে পারে না, সে জিয়াকে রেখে লিনের কাছে দেখা করতে চলে যায়। জিয়া তখন শ্যানকে কল করে বলে দেয় যে শিয়া লিনের ওখানে গিয়েছে। ওদিকে আমরা লিনকে দেখি, সে তার সামনে ওই ব্লাড মাখানো ছুরিটা বের করে রাখে। একটু পর শিয়া তার কাছে আসে, তবে তার সাথে জ্যোতিষীও এসেছে। শিয়ার সাথে জ্যোতিষী সামনকে দেখে লিন দ্রুত ছুরিটি বক্সের ভিতরে লুকিয়ে রাখে। এরপর লিন তাদের দুজনের জন্য চা নিয়ে আসে এবং জেনে বুঝে সামনের উপরে ফেলে দেয় এবং বলে, পাশে একটা চার্চ আছে, ওখানে ওয়াশরুম আছে, ওখানে গিয়ে পরিষ্কার করে আসো। তবে জ্যোতিষী শিয়ার সাথে লিনকে একা ফেলে যেতে চায় না, তাই সে শ্যানকে সাথে করে নিয়ে যায়। দুজন চলে যাওয়ার পর শিয়া ওই বক্সটা খুলে আর বক্সের ভিতরে রক্ত লাগানো ছুরি দেখে সে সবকিছু বুঝে যায় এবং প্রচন্ড ঘাবড়ে যায়। শ্যামনকে পৌঁছে দিয়ে লিন ফিরে এসে দেখে শিয়া ওখান থেকে চলে যাচ্ছে। এরপর সে ওই ছুরিটা নিয়ে শিয়াকে পিছু করে এবং এটা দেখে শিয়া ভয়তে দৌড়াতে থাকে। লিনও তার পিছু পিছু ছুটতে থাকে। ছুটতে ছুটতে শিয়া তার সামনে একটা লোককে দেখে থেমে যায়।
যেই লোকটি কিলারের মতো ড্রেস পরেছিল। তখনই ওখানে লিন চলে আসে এবং শিয়ার হাত ধরে ওখান থেকে ভাগতে যায়। তবে কিলারটি এক লাফ দিয়ে লিনকে লাথি মেরে ফেলে দেয় এবং চাকুটা নিয়ে শিয়ার দিকে এগিয়ে যায়। লিন কোনোভাবে কিলারটিকে ধরে শিয়াকে ভেগে যেতে বলে। শিয়া ওখান থেকে ভেগে একটা আড়ালে গিয়ে লুকিয়ে শ্যানকে কল করার বলে এখানে ওই কিলারটি চলে এসেছে, আমার খুবই ভয় লাগছে। একটু পর শিয়া একটু সাহস করে একটা বেলচা উঠিয়ে লিনকে বাঁচাতে যায়। তবে সে দেখে কিলারটি অলরেডি লিনকে শেষ করে দিয়েছে। শিয়া লিনকে ধরে প্রচন্ড কান্না করতে থাকে। আর আমরা দেখি কিলারটা কিছুটা দূরে দাঁড়িয়ে সব দেখছিল এবং আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছিল। তবে পুলিশের গাড়ির আসার শব্দ শুনে ওখান থেকে ভেগে যায়। এরপর ডিটেকটিভ অফিসার, ফরেন্সিক অফিসার সবাই চলে আসে এবং লিনকে ওখান থেকে নিয়ে যায়। পরে শ্যান লিনের দোকানে যায় কোনো ক্লু পায় কিনা এটা দেখার জন্য। তবে যে দেখে শ্যামন ওখানে সেন্সলেস হয়ে পড়ে আছে। তারা সবাই শ্যামনকে উঠায় এবং তার জ্ঞান ফেরায় আর বলে কি হয়েছে তোমার? শ্যামন বলে কেউ পিছন থেকে আমার মাথায় আঘাত করে রেখে গিয়েছে। আর শিয়া আর লিন কোথায়, ওরা ঠিক আছে তো? পরে যখন সে লিনের কথা শুনে তখন সে প্রচন্ড কান্না করতে থাকে। এরপর দেখি শিয়া শ্যানের উপরে খুবই রেগেছিল, কারণ শ্যান সবসময় লিনকে কিলার মনে করে সন্দেহ করতো। এই জন্য শ্যান তাকে একটা কথা বুঝাতে যায়, তবে শিয়া তার কথা শুনতেই চায় না। এরপরও শ্যান বলতে থাকে, বলে কিলারটি হয়তো কালো সানগ্লাস পরে রাখে, এজন্য কিলার কিল করার পর তার ভিজন দেখা যায় না। শিয়া ওখান থেকে চলে যায়। সে জ্যোতিষীর কাছে যাচ্ছিল লিনের বিষয়ে কথা বলতে। জ্যোতিষী শ্যামনের বাসার দরজা খুলতেই সে দেখে জ্যোতিষী শ্যামন কালো একটা সানগ্লাস পরে আছে। সে দেরি না করে শ্যামনকে টাচ করে এবং এক এক করে দেখতে পায় শ্যামন কতজনকে শেষ করে দিয়েছে। শ্যামন হাসি দিয়ে বলে, তুমি হয়তো সানগ্লাস ইউজ করার সম্পর্কে জেনে গিয়েছো। এরপর সে ওদিকে ঘুরলে শিয়া ফোনের দিকে তাকিয়ে তার রেকর্ডিংটা অন করে নেয়। এরপর শ্যামন শিয়ার চোখের দিকে তাকিয়ে তার সমস্ত মেমোরি দেখে নেয় এবং সে যে ওই গোপনের রেকর্ডিংটা করছিল ওটাও অফ করে দেয়। শিয়া বলে, তুমি লিনকে কেন মেরেছো? শ্যামন বলে, আমি যেদিন গুয়ানশিককে মেরেছিলাম ওই দিন তো শ্যান আমাকে তাড়া করেছিল। আমি তাড়াহুড়ো করে লিনের রুমে ঢুকে গিয়েছিলাম। রক্ত মাখানো ছুরি দেখে লিন বুঝে গিয়েছিল এবং লিন আমার পাওয়ার সম্পর্কেও জেনে গিয়েছিল। তাই ওই দিন লিন ওই রক্ত মাখানো ছুরি তোমাকে দেখিয়ে সবকিছু বলতে চেয়েছিল। তবে আমি তো তোমার সাথে গিয়েছিলাম, আমি লিনের চোখ দেখে সবকিছু জেনে গিয়েছিলাম, তাই লিনকে শেষ করে দিয়েছিলাম। শিয়া বলে, আমি সবকিছু পুলিশ অফিসারকে বলে দিব। শ্যামন বলে, হ্যাঁ তুমি এখনই গিয়ে বলে দাও, তোমার কথা কেউ বিশ্বাস করবে না, তোমাকে সবাই পাগল মনে করবে পাওয়ারের কথা শুনলে। আর তুমি এটা বলার চেষ্টা করলে আমি প্রথমে তোমার আপনজনদের শেষ করব, এরপর তোমাকে শেষ করব। পরের দিনে দেখি শ্যান আর শিয়া কথা বলছিল। তখনই ওখানে শ্যামন আসে এবং শিয়া শ্যানকে কিছু বলছে কিনা তার চোখ দেখে চেক করে নেয়। শিয়া শ্যানকেও কিছু বলতে পারছে না, কারণ সরাসরি যদি সে বলতে যায় তাহলে ধরা খেয়ে যাবে। শ্যামন আমার চোখের দিকে তাকালে সে বুঝতে পারবে যে আমি সবকিছু বলে দিয়েছি। তাই শিয়া প্ল্যান করে শ্যানের দিকে চোখ না দিয়ে তাকে চুপি চুপি একটা লেটার দেয়। শ্যান ওই লেটারটা পড়ে বুঝতে পারে শ্যামনই ওই কিলার এবং সে চোখের দিকে তাকিয়ে অতীত দেখতে পায়। পরের সিনে দেখি ডিটেকটিভ অফিসার আর পুলিশ অফিসার মিলে সমস্ত সিরিয়াল কিলারদের অ্যারেস্ট করেছিল। তারা শ্যামনকেও অ্যারেস্ট করতে যায়, তবে শ্যামন বলে কোনো প্রমাণ আছে? তখন শ্যান লিনের ফোনটা বের করে। আসলে শ্যামন যখন লিনকে মারছিল তখন লিন তার ফোনের রেকর্ডটা চালু করে রেখেছিল এবং বলেছিল শ্যামনই সিরিয়াল কিলার। লিন না দেখে রেকর্ড অন করেছিল, এজন্য শ্যামন বুঝতে পেরেছিল না। এরপর শ্যামনকে জিজ্ঞাসাবাদ করার সময় শ্যামন বলে, আমাকে ছেড়ে দাও, না হলে পরিণতি খুবই খারাপ হবে, আমি এখানে বসে আরেকজনকে শেষ করে দিব। সে এসে তখন শ্যামনকে টাচ করে আর বলে, কাকে শেষ করতে চাচ্ছ? তখন সে দেখে শ্যামন জিয়াকে মানে তার বান্ধবীকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে এবং শিয়াকে চ্যালেঞ্জ দিয়ে বলে, পারলে খুঁজে বের করে নাও, বান্ধবীকে বাঁচিয়ে নাও। শিয়া বলে, তুমি এখনো যাওনি? আমি তো মনে করেছিলাম তুমি চলে গিয়েছো। শ্যান বলে, আমি চলে যাচ্ছিলাম, কিন্তু ভাবলাম পরের বাসে যাব। এরপর তারা দুজন বসে গল্প করে। শিয়া বলে, কখনো এদিকে আসলে আমার সাথে দেখা করে যাবে। শ্যানও বলে, কখনো সিওল শহরে গেলে আমার সাথে দেখা করবে। এরপর শ্যান সিওল শহরে চলে যায়। এরপর আমরা 8 মাস পরের সিন দেখি। শিয়া এখন সমস্ত পশুর চিকিৎসা করে তার পাওয়ারের দ্বারা। ওদিকে সিওল শহরে আমরা হিরো শ্যানকে দেখি, সে এখন সিআইডি অফিসার হয়ে গিয়েছে। শিয়া শ্যানকে খুবই মিস করেছিল, তাই সে একদিন জিয়াকে সাথে করে সিওল শহরে রওনা দেয় শ্যানের সাথে দেখা করার জন্য। সিওল শহরে পৌঁছানোর আগে সে গাড়ির ভিতর জিয়ার কাছ থেকে লিপস্টিক লাগিয়ে নেয়। রাত্রে শ্যান দাঁড়িয়ে গল্প করছিল, তখন সে দেখে একটা ঠোঁট তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে সে তো খুবই ভয় পেয়ে যায়। তবে পরে দেখে এটা ঠোঁট না, এটা শিয়া। শিয়াকে দেখে সে অনেক বেশি খুশি হয়। পরে তারা দুজন একটা রেস্টুরেন্টে যায় সময় কাটাতে, গল্প করতে। কিন্তু শ্যানের ফোনে বারবার একটা কেসের বিষয়ে কল আসছিল।
তাই শিয়া বোরিং হয়ে বলে, আমি তোমাকে ওই কেসের ইনভেস্টিগেশন করতে হেল্প করলে তুমি কি ফ্রি হতে পারবা? এটাতে শ্যান রাজি হয়ে যায়। এরপর শ্যান প্ল্যান করে শিয়াকে জেলে ঢুকায়, কারণ সে একটা কয়েদির থেকে বের করতে চায় এখন ড্রাগ ডিলার কে করে। তবে শিয়া ওই মহিলাটিকে কোনো টাচ করার সুযোগ পায় না, সে ভয় পাচ্ছিল কারণ মহিলাটি খুবই খতরনাক ছিল। পরে দেখি কয়েদিদের ভিতর ফুটবল খেলা শুরু হয়, শিয়া গোলকিপার ছিল। যখনই বল গোলের দিকে আসে শিয়া বল না ধরে মহিলাটির পাশে হাত মেরে দেয়। মহিলাটি রেগে তার মাথা দিয়ে শিয়ার মাথায় আঘাত করতেই যাবে, তখনই শিয়ান এসে তাদের দুজনের মাথার মাঝে হাত রেখে শিয়াকে রক্ষা করে আর বলে, তুমি জানতে পেরেছো ড্রাগ ডিলার কে? শিয়া বলে, হ্যাঁ জানতে পেরেছি। শ্যান বলে, চলো তাহলে। শিয়া বলে, কোথায় যাব? শ্যান বলে, প্রথমে আমরা একটা রেস্টুরেন্টে যাব, এরপর মুভি দেখতে যাব। শিয়া লজ্জায় লজ্জায় বলে, এর মানে আমরা কি তাহলে প্রেম করতে ডেরে যাচ্ছি? তখনই গুন্ডা মহিলাটি বলে, আমি তোমাদের যেতে দিব না। এটা বলে তাদেরকে তাড়া করে। শিয়া শ্যানের হাত ধরে নিয়ে ওখান থেকে ভাগতে থাকে। আর ডিয়ার, এখানে আমাদের ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ড্রামার গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না। ইদানিং তোমরা লাইক কমেন্ট অনেক কম করতেছো, এই জন্য ভিডিওটা ডাউন হয়ে যাচ্ছে, তাই আমি ভিডিও বানানোর মোটিভেশন পাচ্ছি না। তাই তোমরা বেশি বেশি ড্রামা দেখতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট করবা বেশি বেশি, আমি তোমাদের সবার কমেন্টের অ্যান্সার করব। তো ডিয়ার, ভালো থাকো সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।